দেখা যাচ্ছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জুমে আছেন থেকে দেখেন সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জুমে আছেন থেকে দেখেন সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড রিপিট হচ্ছে কেন? সাউন্ড রিপিট হচ্ছে কেন? হ্যাঁ, হাফিজুর রহমান। তাহলে আমরা শুরু করে নিলাম, ঠিক আছে, সলভটা শেষ করে ফেলি যত দ্রুত সম্ভব। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি খবর? স্যার ভালো। হ্যাঁ। এখন দেখেন, 1 নম্বর প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। স্যার আজকেও কথা বললে পিকচার চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে কথা বললে? আর স্ক্রিনটা চলে যাচ্ছে কথা বললে। উম, মানে যে কথা বলতেছেন জুমে তার কথা বললে স্ক্রিন আসতেছে না, আমার কথা বললে আমার স্ক্রিন চলে যাচ্ছে। যে কথা বলতেছে তার এটা শো করতেছে স্ক্রিনে, আপনারটা চলে যাচ্ছে। তো এখানে তো শো করতেছে না। নোমান, নোমান, দেখেন কথা বললে নাকি স্ক্রিন শো করতেছে। আমারটা না, ওদেরটা। ওরা তো মিউট করে দিল নাকি সবাই? না স্যার। এখন ঠিক আছে কিনা দেখেন তো, একটু কথা বলে দেখেন। স্যার হাফিজুর এখন তো, রহমান। এখন স্যার যায় না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। না স্যার এখন ঠিক হয়নি। এখনো যাইতে, আমার এখনো যাইতেছে না আবার। স্যার ঠিক হয়নি। আর ঠিক হয়নি। স্যার যে কথা বলে সে বুঝে না, মানে অন্যজনে বুঝে। ঠিক আছে স্যার। এবার কি ঠিক আছে দেখেন তো, একজন কথা বলে দেখেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শামীমা আক্তার। ঠিক আছে কিনা এবার? এবার ঠিক আছে কি দেখেন তো। এখন কি ঠিক আছে? এখন, হ্যাঁ স্যার দেখেন। এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন আমরা শুরু করি। এখন যেটা মানে খুব সহজ, যেটা ব্যাখ্যা লেখার দরকার নেই সেটা আমরা ব্যাখ্যা লিখবো না, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে বলেন যে এখানে ব্যাখ্যা লাগবে। 1 নম্বর প্রশ্ন কি ছিল দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ শিপ? ভেড়া কোন নাউন? এটা আমরা সবাই জানি, এটা কমন নাউন। এটা সাধারণ জিনিস, অনেক ভেড়া আছে কমন নাউন। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া এগুলো সব কমন নাউন। 1 নম্বর নিয়ে তো কোনো প্রশ্ন থাকার কথা না। 2 নম্বর দেখেন, টু এসকেপ দ্য মিড ডে সান, মধ্য দুপুরের সূর্য তাপ এড়াতে, দ্য ক্যাটস লাই, বিড়ালটি শুয়েছিল কোথায়? বিড়ালগুড়ি শুয়েছিল কোথায়? ইন দ্য শেড, ছায়া, আন্ডার আওয়ার কার্স, আমাদের গাড়ির নিচের ছায়ায় বিড়ালগুলি শুয়েছিল। এখন এটা কথা কি, ডিফেক্টিভ ভার্ব হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ডিফেক্টিভ ভার্ব হলো সমস্ত অক্সিলারি ভার্ব গুলা, যেগুলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার হয় না, সেটা ডিফেক্টিভ। ট্রানজিটিভ ভার্ব থাকতে গেলে অবজেক্ট থাকা লাগবে। এখন এই যে অংশটা দেখেন, লাইয়ের পরে ভার্বের পরের অংশ যেটা ইন দা শেড, ইন দা শেড হলো অ্যাডভার্বিয়াল, তার মানে এই অংশ অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, এটা ইনট্রানজিটিভ ভার্ব। 2 নম্বরটা ঠিক আছে কিনা? অবজেক্ট যেহেতু নাই সেহেতু এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা হলো অ্যাডভার্বিয়াল। 3 নম্বর দেখেন, এ রোলিং স্টোন গ্যাদার স্নো মস, এখানে রোলিংটা কি? তো এই প্রশ্নটা ডেফিনেটলি এ স্টোন ইজ রোলিং, এটা হয় এ স্টোন ইজ রোলিং, তার মানে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভালোভাবে খেয়াল করেন। কিন্তু যদি অপশনে জিরান্ড অ্যাডজেক্টিভ থাকতো, এখানে অপশনে কিন্তু অ্যাডজেক্টিভ নাই। যদি অপশনে অ্যাডজেক্টিভ থাকতো তাহলে আমরা অ্যাডজেক্টিভ দিতাম। যদি অপশনে অ্যাডজেক্টিভও থাকতো, প্রেজেন্ট পার্টিসিপলও থাকতো, তাহলে মাস্ট প্রেজেন্ট পার্টিসিপল দিতাম। যেহেতু এখানে অ্যাডজেক্টিভ নাই, তাহলে মানে ঝামেলা নাই, সরাসরি পার্টিসিপল। এখানে এ স্টোন ইজ রোলিং, এটা অনগোয়িং প্রসেস, স্থির না, গতিশীল। তাহলে এটা আমি আবার বলি, এই রোলিংটা যদি প্রশ্নে অ্যাডজেক্টিভ থাকতো তাহলে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ দিতাম। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ থাকলে আবার কি দিতাম? প্রেজেন্ট পার্টিসিপল। তো অ্যাডজেক্টিভ যেহেতু নাই সেহেতু ওই ঝামেলা আমাদের নাই, সরাসরি হবে পার্টিসিপল। স্যার আমাদের অনেক সময় স্যার জিরান আর ওই পাঠিয়েছিল মনে হয় স্যার,
কি করে স্যার মানে উলট পালট লেগে যায়। কিন্তু জিরান পার্টিসিপেলের ক্লাস হয়ে গেছেন আপনাদের হ্যাঁ, যারা জি অনলাইনে ছিলেন? জি স্যার, হ্যাঁ আছে স্যার, করছি স্যার। মানে অনেক সময় স্যার মানে ধরা অনেক কঠিন যায়, কিছু কিছু জিনিস আছে। না, ধরা কঠিন না, তো এটা তো সহজ জিনিস। কিছু ঝামেলা তো আছেই। 10 পার্টিসিপেল আপনাদের অনলাইন কেউ পড়াইছে, আমি বা কেউ পড়াইছে দেখেন। তাহলে এই স্টোনিয়াস রোলিং এটা হয় যেহেতু অনগোয়িং প্রসেস। তাহলে আমি আবার বলি, যদি অপশনে দুই রকম থাকতে পারে, একটা হলো শুধু অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল। শুধু অ্যাডজেক্টিভ পার্টিসিপল থাকলে মাস্ট অ্যাডজেক্টিভ দিব। যদি অপশনে থাকে অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে প্রশ্ন উল্লেখ করে দিল, যদি প্রেজেন্ট পার্টিসিপল উল্লেখ করে দেয় সরাসরি তখন দিব প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই, তার মানে ও ঝামেলা আমাদের আর নাই, সরাসরি পার্টিসিপল। ক্লিয়ার কনসেপ্টটা? আসেন এবার চারে আসেন। 4 নম্বর প্রশ্ন দেখেন, হিজ কারেজ ওন হিম অনার। তার সাহস তাকে সম্মান অর্জন করতে সাহায্য করেছিল বা সম্মান দিয়েছিল। এখন হিজ হলে ডিটারমিনার, ডিটারমিনার, ঠিক আছে? উত্তর হবে ডিটারমিনার, ডিটারমাইনার না, উত্তর হবে ডিটারমিনার। যাই হোক, ডিটারমিনার পরে একটা শব্দ হলে সেটা নাউন হয়, এটা আমরা সবাই জানি। ওই জন্য অ্যান্সার 4 এর অ্যান্সার হবে নাউন, খ। আমরা আবার জানি ডিটারমিনারের পরে একটা শব্দ হলে সেটা হয় নাউন। ওই জন্য ওন মাস্ট কারেজটা কি হবে? নাউন। যদি বলতো কোন নাউন, ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, পরে দেখেন, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। হ্যাঁ, সুইমিং ইজ এ বা অ্যান। সুইমিংটা কি এজ এ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে বসছে। সাঁতার কাটা কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি ভার্বের সাথে আইএনজি হয় সেটা ডেফিনেটলি কি হয়? জিরান্ট। তাহলে অ্যান্সার 5, 5 এর অ্যান্সার হবে ঘ, জিরান্ট। ঠিক আছে, এতটুকু। 5 জিরান্ট। 6 দেখেন, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা এরকম হতে পারতো যে হি হু ইজ কন্টেন্ট, যে সন্তুষ্ট, ইট রিচ, যে সন্তুষ্ট সেই হলো ধনী, প্রকৃত ধনী। কিন্তু আমরা অনেক সময় জানি যে হি না দিয়েও হু দেওয়া যায়। কখন? কোন সেন্টেন্স যদি প্রোনাউন দিয়ে শুরু হয়, আরো অনেক কি আছে, ব্যক্তি থাকা সত্ত্বেও অনেক সময় দ্যাট বসে। যেমন সুপারলেটিভ ডিগ্রি থাকলে অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তি হয়, ব্যক্তি হওয়া সত্ত্বেও হু না বসে দ্যাট বসে। যেমন ড্যানিয়েল ডিফোর একটা বিখ্যাত ডায়লগ ছিল, রবিনসন ক্রুসোর উপন্যাসের একটা বিখ্যাত ডায়লগ ছিল যে হি ইজ নট পুয়ার দ্যাট হ্যাজ লিটিল বাট ডিজায়ার মাস। যার অল্প আছে সে কখনোই গরিব না যদি তার ইচ্ছা থাকে অনেক বেশি। তো অনেক সময় কোন সেন্টেন্স প্রোনাউন দিয়ে শুরু হলে তখন আমরা রিফ্লেক্সিভ, তখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে তখন হু না দিয়ে দ্যাট দেওয়া যায়। আর এখানে যদি প্রশ্ন হু থাকতো, হু থাকলে ঝামেলা ছিল না। অপশনে যদি হু থাকতো, দ্যাটও থাকতো, মাস্ট আমরা হু দিতাম। যেহেতু এখানে হু এর পরিবর্তে দ্যাট দিছে, তাহলে অনেক সময় ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে আমরা কোনো সেন্টেন্স প্রোনাউন দিয়ে শুরু হলে হু না দিয়ে দ্যাট দেওয়া যায় রিলেটিভ প্রোনাউন হিসাবে। তাহলে এটা কি ডেফিনেটলি কি হবে? প্রোনাউন। যদি বলতো কোন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে কিনা? তাহলে 6 হলো প্রোনাউন। এই 6টা প্রশ্ন খুব সহজে ছিল, কঠিন হয় নাই। এখন আসেন পরেরটায়। আসেন 7। 7 দেখেন, হি ইজ গুড এনাফ ফর হিজ ডিউটিস। সে তার দায়িত্বের প্রতি ভালো, কাজের জন্য ভালো। এখন আমরা জানি যে এনাফ বসে নাউনের আগে আর এনাফ বসে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে। তো যেহেতু গুডটা অ্যাডজেক্টিভ, ওই জন্য এনাফ বসছে গুড এর পরে। তো এই যথেষ্ট ভালো, ভালো মানে কি? গুড হলো অ্যাডজেক্টিভ, কতটুকু ভালো? যথেষ্ট ভালো। তখন এই এনাফ মডিফাই করছে কাকে? ভালোকে মডিফাই করছে। তাহলে কোন শব্দ যদি কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সে শব্দটা ডেফিনেটলি কি হয়? অ্যাডভার্ব। ওই জন্য এনাফ হয়ে গেছে কি? অ্যাডভার্ব। তাহলে এনাফটা কেন অ্যাডভার্ব? এনাফটা এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভ কি ছিল? গুড। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে কি হয়? অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব মডিফাই করে কয়টা জিনিসকে? নর্মালি 6টা জিনিসকে মডিফাই করে অ্যাডভার্ব। কাকে কাকে মডিফাই করে? রিলেটিভ প্রোনাউন,
কেন না? রিলেটিভ প্রোনাউন বসে কার পরে? নাউন বা প্রোনাউনের পরেই তো রিলেটিভ প্রোনাউন বসে। বুঝলাম, আপনি যে প্রশ্নটা করছেন সেন্টেন্সটা কি হতে পারতো, যে হি ইজ রিচ, হু ইজ কন্টেন্ট বা দ্যাট ইজ কন্টেন্ট। দ্যাট ইজ কন্টেন্টটাকে পরে না দিয়ে প্রথমে দিচ্ছে। রিলেটিভ প্রোনাউন বসে কোথায়? রিলেটিভ প্রোনাউন বসে নাউন বা প্রোনাউনের পরেই। কেন বসে? টু মডিফাইং এ ক্লজ, একটা ক্লজকে মডিফাই করার জন্য। ঠিক আছে কিনা? ওটা তো সাবজেক্ট, ওটা তো প্রোনাউন না, হি তো সাবজেক্ট, নাউন। সাবজেক্ট নাউন হয়, প্রোনাউন হয়, তাই না? তো যেটা প্রশ্নটা করলেন, এটা অ্যান্সার এটা। এবার দেখেন পরেরটা, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ বিউটি? এটা ভার্ব হলো বিউটিফাই, এটা আমরা সবাই জানি, বিউটিফাই। এফ ওয়াই থাকলে নর্মালি কি হয়? ভার্ব হয়। বিউটির ভার্ব হলো বিউটিফাই। পরেরটা দেখেন, 9 নম্বর প্রশ্নটা, চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। ভেরি ফিউ ম্যাটেরিয়ালস আর অ্যাজ প্রিসিয়াস, না প্রিসাস, সিরিয়াস থেকে উচ্চারণ হয় শ্বাস। ভেরি ফিউ মেটাল আর অ্যাজ প্রিসাস অ্যাজ গোল্ড। তো যদি কোনো সেন্টেন্সে ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ থাকলে এটাকে কম্পারেটিভ করলে কি হয়? নর্মালি দেন এর পরে দেওয়া উচিত মোস্ট আদার। মেনি আদারও দেওয়া যায় ইন সাম কেসেস, মোস্ট আদার দিলে বেটার। হ্যাঁ, ঠিক আছে, ওয়েলকাম। তাহলে যেহেতু ভেরি ফিউ আছে, তাহলে দেন এর পরে ডেফিনেটলি হওয়ার কথা ছিল মোস্ট আদার। মোস্ট আদার না দিলে কিছু কিছু ক্ষেত্রে মেনি আদার দেওয়া যায়। তাহলে দেখেন, হি ইজ কম্পারেটিভ ফর্ম, প্রেশাসের কম্পারেটিভ, হি ইজ মোর প্রেশাস। দেন যেহেতু অপশনে মোস্ট আদার নাই, ওই জন্য আমরা এই খ নাম্বারে নিব, দেন মেনি আদার। ঠিক আছে কিনা? দেন এর পরে মোস্ট আদার দিলে বেটার হতো, যেহেতু অপশনে মোস্ট আদার নাই, সেহেতু আমরা কি নিব? মেনি আদার। আর একটাও যায় না। 9 নাম্বার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যারা জুমে আছেন, হাফিজুর রহমান, আছে। ঠিক আছে। 9, আবার বলি, 9 বেটার হতো যদি অপশনে থাকতো দেন এর পরে মোস্ট আদার, যেহেতু মোস্ট আদার নাই সেজন্য আমরা নিলাম দেন মেনি আদার। আসেন পরেরটায়, এখানে হয়তো আমাদের একটু লেখা লাগতে পারে। 9 নাম্বার দিয়ে লিখেন, 10 নাম্বার, প্রফেসর অ্যাডাম লেটাস। এখন গ্রামারে একটা ভার্ব আছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা কি? যে ভার্ব নিজে কাজ করে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করায়। নিজে কাজ করবে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করায়। পৃথিবীতে যতগুলো ভার্ব আছে ঠিক ততগুলো পজিটিভ ভার্ব আছে। তো সমস্যা কি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু সমস্যা কি কি ভার্বের ডিকশনারি আছে, পজিটিভ ভার্বের কোনো ডিকশনারি নাই। পজিটিভ ভার্ব গুলা তৈরি করে নিতে হয়। তো সরাসরি ওয়ার্ড থেকে ওয়ার্ডের পজিটিভ হয় খুব অল্প কয়েকটা ভার্ব, 10টা 12টা ভার্ব আছে যেগুলো সরাসরি ওয়ার্ড থেকে ওয়ার্ডের পজিটিভ হয়। তো এখন পৃথিবীতে প্রায় 8 লাখ শব্দ আছে ডিকশনারিতে, প্রায় অলমোস্ট 8 লাখ। তো যে কোনো ভার্বকে পজিটিভ করা যায় 5টা শব্দ দিয়ে। আহ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে এটা, তাহলে প্রফেসর অ্যাডাম লেটাস ড্যাশ এ পেপার ইনস্টিড অফ টেকিং এ ফাইনাল এক্সাম। আমাদের দিয়ে উনি একটা কি করিয়েছিল? লেটার আমার লিখিয়েছিল, আমার পেপার ইনস্টিড অফ, একটা চূড়ান্ত পরীক্ষা নেওয়ার পরিবর্তে আমাদের দিয়ে উনি পেপার লিখিয়েছিলেন। তো আমরা জানি লেটের পরে পজিটিভ শব্দ, আপনি লেট নেন, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাক পরের ভাবে বেস ফর্ম হয়। যেহেতু আমরা এখানে পজিটিভ হিসেবে আমরা লেট ইউজ করলাম, এরপরে ব্যক্তি বস্তু যাই হোক, লেট যে কোনো টেন্সে থাকতে পারতো, প্রেজেন্ট পাস্ট ফিউচার যাই হোক, ডাজন্ট ম্যাটার। যেহেতু এরপরে ব্যক্তি বস্তু যাই হোক পরের ভাবে বেস ফর্ম হবে, তাহলে অ্যান্সার হবে শুধু রাইট। যদি থাকতো হেল্প, এখানে যদি হেল্প থাকলো, হেল্প থাকলে হতো রাইট বা টু রাইট। যদি থাকতো মেক, মেক থাকলেও শুধু রাইট। যেহেতু লেট আছে, লেটের পরে ব্যক্তি বস্তু যাই হোক পরের ভাবে বেস ফর্ম, তাহলে অ্যান্সার হবে শুধু রাইট। ক্লিয়ার? পরেরটা দেখেন, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইচ চাইল্ড নিডস টু ব্রিং দেয়ার ওন লাঞ্চ। এখন দেখেন, ডিটারমিনার নর্মালি বসে নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউনের পূর্বেই বসে। তো যে ডিটারমিনার নর্মালি 3 প্রকার, এখানে ইজটা বসছে নাউনের আগে, এই জন্য ইজটা ডিটারমিনার। যেহেতু নাউনের আগে বসছে, চাইল্ডের আগে বসছে ইচ, ইচটা হলো ডিটারমিনার। নিড ভার্ব ডিটারমিনার না, ব্রিং ভার্ব ডিটারমিনার না, চাইল্ড নাউন, নাউন ডিটারমিনার হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 11 নম্বর প্রশ্নের ডিটারমিনার হলো গ, ইচ। 12 নম্বরে আসেন, দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড। ক্রাউড মানে অনেক লোকজন, জনতা। তাহলে যেহেতু সমষ্টি বোঝাচ্ছে, ডেফিনেটলি কালেকটিভ নাউন। 12 নম্বর হলো কালেকটিভ নাউন। ঠিক আছে, 12 হলো কালেকটিভ। পরেরটা আসেন, এখানে
আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস ইন ঢাকা। ফ্রেন্ডস কাউন্টেবল, তাহলে কাউন্টেবলে লিটিল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে লিটিল লিটিল দুইটাই বাদ কাউন্টেবল হওয়ার কারণে। তাহলে কি হতে পারে, হয় ফিউ অথবা দা ফিউ। তো দা ফিউ দেওয়া যায় তখনই যদি সেন্টেন্সের প্রথমে কিছু বলা থাকে, নির্দিষ্ট করে কিছু বলা থাকে। যেহেতু নির্দিষ্ট করে কিছু বলা নাই, এজন্য অ্যান্সার হবে শুধু ফিউ ফ্রেন্ডস, মানে আমার ঢাকায় বন্ধু নাই বললেই চলে। ফিউ একটা নেগেটিভ ওয়ার্ড, ফিউ থাকলে নট দেওয়ার কোনো সুযোগ থাকে না। কাউন্টেবলে ফিউ আর আনকাউন্টেবল হলো লিটিল। ফিউ আর লিটিল সবসময় নেগেটিভ ওয়ার্ড, এটা থাকলে কখনোই নট দেওয়া যাবে না। তাহলে আমার ঢাকায় বন্ধু নাই বললেই চলে, এজন্য অ্যান্সার হবে ডেফিনেটলি ফিউ। ক্লিয়ার? পয়েন্টে আসেন। দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড। তো এখনো কথা বলা শেষ হয় নাই, কথা বলা বাকি। তো ইয়েট মডিফাই করছে কাকে? টককে মডিফাই করছে। তো অ্যাডভার্ব মডিফাই করে নরমালি 6টা জিনিসকে মডিফাই করে। যেহেতু ইয়েট ভার্বকে মডিফাই করছে, যে ভার্বকে মডিফাই করে সে কি হয়? অ্যাডভার্ব। এই কারণে ইয়েটটা ডেফিনেটলি কি হবে? অ্যাডভার্ব। ঠিক আছে কিনা? তাহলে ইয়েট কেন অ্যাডভার্ব? মানে ইয়েট এই সেন্টেন্সে ভার্বকে মডিফাই করছে। দা ফিউ থাকলে সেন্টেন্সে প্রথমে একটা কথা উল্লেখ থাকবে, যেমন যদি বলতাম আই হ্যাভ 5 ফ্রেন্ডস, আমার 5টা বন্ধু আছে। পরের ওই 5 ফ্রেন্ডস কে যদি আমি উল্লেখ করতে চাই, তখন ওই 5টা বন্ধুকে বোঝানোর জন্য দা দিবেন। দা ফিউ ফ্রেন্ডস আর ভেরি কর্ডিয়াল টু মি, ওই অল্প বন্ধুগুলো আমার প্রতি খুব আন্তরিক। দা যদি উল্লেখ করতে চান, তাহলে পরে প্রথমে একটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সটাকে নির্দিষ্ট করার জন্য পরে দা। কাউন্টেবল হলে দা ফিউ, আনকাউন্টেবল হলে দা লিটল। ঠিক আছে কিনা? হ্যাঁ বিহা। পরেরটা আসেন। ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ ডেফিনেটলি ওয়ান্স। পসেসিভ না, পজিটিভও বলতে পারেন। পজিটিভ অ্যাডজেক্টিভ এস থাকলে নরমালি জে এর মতো উচ্চারণ হয়, পজিটিভ। তাহলে আমরা প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউনে শিখছিলাম যে ওয়ান থাকলে ওয়ানের পজিটিভ হয় ওয়ান্স। তাহলে ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, কেন হচ্ছে না বলা হবে। ওয়ান মাস্ট, ওয়ান থাকলে পজিটিভ হয় ওয়ান্স ডেফিনেটলি, তাহলে বাকিগুলো তো হওয়ার কোনো সুযোগ নাই। পরেরটা আসেন। ইট ইজ ইউ হু আর টু, তাহলে নাউন বা প্রোনাউনের পরে যে বসে, নাউন বা প্রোনাউনের পরে যে বসে পরবর্তী কোনো ক্লাসকে মডিফাই করে, সে ডেফিনেটলি রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে হু বসছে প্রোনাউনের পরে, প্রোনাউনের পরে বসছে আরেকটা ক্লাসকে মডিফাই করছে, হু আর টু বি ব্লেমড। তাহলে নাউন বা প্রোনাউনের পরে যেটা বসে সেটা রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে হু ডেফিনেটলি রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন তখনই হতো, হুটা ইন্টারোগেটিভ মনে করতে পারেন, তাহলে সেন্টেন্সটা হতো প্রশ্নবোধক সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ প্রোনাউন কোন সেন্টেন্সের একেবারে প্রথমে বসে। যদি বলতাম হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউটা সেন্টেন্সের প্রথমে বসছে, তখন হতে পারতো। আর রিফ্লেক্সিভ তো হওয়ার সুযোগ নাই, ডিস্ট্রিবিউটিভ হওয়ারও কোনো সুযোগ নাই, হু ডিস্ট্রিবিউটিভ কখনোই হয় না। তাহলে 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো এটা রিলেটিভ প্রোনাউন, কারণ নাউন বা প্রোনাউনের পরে বসে পরবর্তী ক্লজকে মডিফাই করছে। ওকে ফাইন, পরেরটা আসেন। আই সা এ ক্লোন স্ট্যান্ডিং অন হিজ হেড, আমি একটা দেখলাম ভার যে তার ইসে দাঁড়িয়েছিল, স্ট্যান্ডিং। তো এটা অনগোয়িং প্রসেস, তখনও দাঁড়ায় ছিল, দাঁড়ানো তার শেষ হয় নাই, তখনও সে দাঁড়িয়েছিল। তাহলে এটা ভার্বের সাথে আইএনজি আছে, বাট ইটস আন অনগোয়িং প্রসেস। যেহেতু চলমান, চলমান বোঝালে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপেল, এটা ডেফিনেটলি জেরান্ড হবে না, এটা কি হবে? পার্টিসিপেল। ইনফিনিটিভ হতে গেলে টু থাকতো, সুযোগ নাই। নাউন হওয়ারও সুযোগ নাই, জেরান্ড হওয়ারও সুযোগ নাই, ডেফিনেটলি পার্টিসিপেল। ঠিক আছে, কারণ এখানে স্ট্যান্ডিংটা অনগোয়িং, তখন সে দাঁড়িয়েছিল। যেহেতু অনগোয়িং, ডেফিনেটলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপেল। এবার দেখেন স্যার মাইন্ড। স্যার 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 হুম, স্যার কেন জেরান্ড হলো না, যদি আরেকবার বলতেন। আপনি একটা ক্লাসে বলছিলেন যদি কোনো কিছু রানিং বোঝায়, মানে স্ট্যান্ডিং, ইটিং, এগুলা যদি কোনো কিছু রানিং বোঝায়, সেই ক্ষেত্রে সেটা জেরান্ড হবে। কবে কবে বলছিলাম ক্লাস? তীর কোন একটা থাকলে ক্লাসে স্যার জিরান হবে, এটা বলছিল স্যারে। হ্যাঁ, কখন বলছে যে জিরান্ড? আমি বলছি গতিশীল হলে ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপেল। স্যার বলেছিল স্থির আর একটা হলো গতিশীল, হ্যাঁ এই দুটো গতিশীল, তা আপনি এই যে দুটো একটা ভুল ব্যাখ্যা দিলেন, কখন বলছে যে আমি এটা জিরান্ড হবে? আমি বলছি যে স্থির হয়, স্থির যদি বোঝায় ওই মোশনটা যদি স্থির অবস্থায় থাকে সেটা হবে জিরান্ড, আর যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে হবে পার্টিসিপেল। কে মনে পড়ে কিনা এখন? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার স্যার। ঠিক আছে, তাহলে আপনি একটা বললেন। তাহলে স্ট্যান্ডিং তখন সে দাঁড়িয়েছিল, অনগোয়িং, যেটা চলমান, ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপেল। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপেল নাই, ওই জন্য হবে পার্টিসিপেল।
পরে দেখেন, আপনি যদি ডিটারমিনার কাউন্ট করেন সেটাও কাউন্ট করতে পারেন, অ্যাডজেক্টিভও কাউন্ট করতে পারেন। এই যে ইউরটা হলো ডিটারমিনার, পজিটিভ অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের পরে দুইটি শব্দ হলে প্রথম শব্দটা হয় অ্যাডজেক্টিভ, পরের শব্দটা হয় নাউন। তাহলে ডেফিনেটলি এখানে ওয়ান অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ যদি বলেন তাহলে এটা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। কারণ আমি বলছিলাম ভিড এর ওয়ান কখন অ্যাডজেক্টিভ হলো সেটা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ হয়। বিজনেস বানানটা ভুল আছে যদিও, বি ইউ, এখানে প্রিন্টিং মিস্টেক হয়তো হতেই পারে, বি ইউ হবে। তাহলে ওয়ানটা কি হবে? অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, কারণ ওয়ান জোর দেওয়া বোঝায়। যদি বলতাম না, এটা থাক, গিভ মি ড্যাশ 1 টাকা নোট, কোন ওয়ার্ডের প্রথমে ভায়েল থাকলে হওয়ার কথা এন, কিন্তু ভায়েল থাকা সত্ত্বেও যদি ওয়া বা ইউ এর মতো উচ্চারণ হয় তখন এন না বসে এ বসে। 1 টাকা নোট, ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, ওই জন্য এন না বসে কি হবে? এ হবে। ঠিক আছে, এতটুকু 19 পর্যন্ত। জি জুমে স্যার। যারা আছেন, ঠিক আছে, পরেরটা আসেন। কমপ্লেক্স সেন্টেন্স, সাবঅর্ডিনেট কনজাংশন বসছে। দেখেন 20 নম্বর প্রশ্নটা, আই উইশ টু নো, আমি জানতে ইচ্ছা হয়, হাউ দ্য সিক ম্যান ইজ টুডে, অসুস্থ মানুষটি আজকে কেমন আছে। হাউ হলো একটা কনজাংশন। কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে কোন সেন্টেন্স হয়? কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে এটা ডেফিনেটলি কনজাংশন। যেহেতু কনজাংশন, রিলেটিভ প্রোনাউন না কেন? কারণ রিলেটিভ প্রোনাউন থাকতে গেলে এর আগে থাকতো কি নাউন বা প্রোনাউন। তাহলে এটা কনজাংশন। কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে অ্যান্সার হবে ঘ, কনজাংশন। যদি বলা হয় কোন সেন্টেন্স, পুরোটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, আর কোঅর্ডিনেট কনজাংশন থাকলে সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি কোনো কনজাংশন না থাকে সেটা হয় সিম্পল সেন্টেন্স। টেল দ্য ট্রুথ, টেল ইট, ভার্বকে ইট দ্বারা রিপ্লেস করলে অবজেক্ট পাওয়া যায়। নরমালি অনেকে বলে, এরকম হয় অনেক সময়। তাহলে দ্য ট্রুথ হলো অবজেক্ট। যেহেতু অবজেক্ট পাওয়া গেছে তার মানে ডেফিনেটলি ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ হওয়ার সুযোগ নাই, কারণ যেহেতু অবজেক্ট আছে। ডিফেক্টিভ ভার্ব হলো, ডিফেক্টিভ ভার্ব বলে কোনো ভার্ব ইংলিশে নাই, কিন্তু আমরা অনেক সময় বলি। ডিফেক্টিভ ভার্ব গুলা হলো যে ভার্ব গুলার প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পাস্ট ফিউচার হয় না। কারণ যে কোনো অক্সিলারি ভার্ব ডিফেক্টিভ ভার্ব। কারণ এম, ইজ, আর, ওয়াজ, আর বলা যায়, এদের প্রেজেন্ট পাস্ট ফিউচার পাস্ট পার্টিসিপল হয় না। তাহলে ডিফেক্টিভ হওয়ারও সুযোগ নাই। আর পজিটিভ হলে তো অন্যকে দিয়ে কাজ করাতো, সেটাও সুযোগ নাই। বা লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, পাস্টের একটা থাকতো, নাই। তাহলে ডেফিনেটলি এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ দ্য ট্রুথটা হলো অবজেক্ট। পরেরটা আসেন, হি মেড ড্যাশ উইথ হিমসেলফ, এটা বলেন তো এটা কি হতে পারে? 22 নাম্বার অপশন দেওয়াই আছে, অ্যান্সার ইজ অ্যাওয়ে। মেড অ্যাওয়ে উইথ হিমসেলফ, এটা অর্থ কি? মেড অ্যাওয়ে উইথ হিমসেলফ, এটা একটা ওল্ড ফ্রেজ, ইডম। এটা আমরা অনেক আগে এরকম একটা ইডম আমরা ব্যবহার করি, ফ্রেজ। মেক অ্যাওয়ে উইথ সামওয়ান বা মেক অ্যাওয়ে উইথ হিমসেলফ, যাই হোক যে কেউ হতে পারে। হিমসেলফ এখানে মেক অ্যাওয়ে উইথ মানে হলো কমিট সুসাইড, আত্মহত্যা করা। তাহলে আমরা লিখতে পারতাম নরমালি হি কমিটেড সুসাইড। হি কমিটেড সুসাইড না লিখে আমরা কি লিখলাম? হি মেড অ্যাওয়ে উইথ হিমসেলফ। তাহলে মেক অ্যাওয়ে উইথ সামওয়ান এটা মানে হলো কমিট সুসাইড, আত্মহত্যা করে। তাহলে হি মেড অ্যাওয়ে উইথ হিমসেলফ মানে সে আত্মহত্যা করেছিল। ঠিক আছে, মেক অ্যাওয়ে উইথ, আত্মহত্যা করা। 23-এ আসেন, আই মেট হিম ইয়েস্টারডে, আমি তার সাথে গতকাল দেখা করেছিলাম। তো এটা সময় বোঝাচ্ছে, ডেফিনেটলি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব 26 প্রকার আমরা বলি, যাই হোক 26 প্রকারের মধ্যে একটা আছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে ডেফিনেটলি ইয়েস্টারডে অ্যাডভার্ব, কারণ সময় বোঝাচ্ছে। টাইম বোঝালে এটা অ্যাডভার্বের মধ্যে যায়, অ্যাডভার্ব অফ টাইম। কয়টা আসেন, আই ক্যান নট বেয়ার, সহ্য করতে পারি না। আই ক্যান নট টলারেট, টলারেট না লিখে আমরা একটা গ্রুপ ভার্ব আকারে লিখছি, আই ক্যান নট বেয়ার উইথ। বেয়ার উইথ মানে হলো টলারেট, সহ্য করা। আই ক্যান নট বেয়ার উইথ সাচ ইনসাল্ট, আমি এরকম অপমান সহ্য করতে পারি না। বেয়ার উইথ, সহ্য করা, টলারেট। ট্রাই এগাইন, ভালো প্রশ্ন করছে। ট্রাই এগাইন, ট্রাই মানে কি? ভার্ব। বা ট্রাই সেন্টেন্সও হয়। ইউ ট্রাই না বলে আমরা কি বলি? শুধু ট্রাই। কারণ কোন সেন্টেন্সে সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড পারসন না বললেও চলে। যেমন ডু, ডু মানে কি? ইউ ডু। তাহলে শুধু ভার্বও মনে করতে পারেন, শুধু সেন্টেন্সও মনে করতে পারেন ট্রাইকে। তো ট্রাই যদি ভার্ব হয়, ভার্বকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব।
ট্রাই যদি সেন্টেন্সও হয়, সেন্টেন্সকে যে মডিফাই করে সেও অ্যাডভার্ব, তাহলে ডেফিনেটলি এগেইন অ্যাডভার্ব, ডেফিনেটলি এগেইন অ্যাডভার্ব। কারণ ট্রাই ভার্ব মনে করলেও অ্যাডভার্ব, ট্রাইকে যদি সেন্টেন্স মনে করেন সেটাও অ্যাডভার্ব, কারণ সেন্টেন্সকেও মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকেও মডিফাই করে অ্যাডভার্ব। নাউন হওয়ার কোনো সুযোগ নাই, নাম বোঝাতো। অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ অ্যাডজেক্টিভ হলে নাউনকে মডিফাই করতো, ভার্ব হওয়ার তো সুযোগই নাই, ট্রাই ভার্ব। ঠিক আছে, পরেরটা আসেন 26। দ্য মাইজা স্পেন্ডস হিজ টাইম ইন হোল্ডিং মানি। কৃপণ লোকটি তার সময় অতিবাহিত করে টাকা কি করে, হোল্ড করে, সঞ্চয় করে। আমি বলছিলাম অলমোস্ট প্রেপোজিশনের পরে আইএনজি হলে 99% জিরান্ড হয়। খুব রেয়ার অ্যাডভার্বের মতো কাজ করলে পার্টিসিপল হতে পারে, খুব রেয়ার, আসেই না। যেহেতু প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ, চোখ বন্ধ করে জিরান্ড। পরেরটা আসেন 27। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোইং সেন্টেন্স। মাই হাউস ইজ ব্লু। তাই ডিটারমিনার বসে কার আগে, নাউনের আগে, নাউন বা প্রোনাউনের আগে। তাহলে এখানে শুধুমাত্র ব্লু হলে অ্যাডজেক্টিভ, মানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, 90% অ্যাডজেক্টিভ হয়। হাউস হলো নাউন, তাহলে যেহেতু নাউনের আগে বসছে মাই, ডেফিনেটলি মাই হবে ডিটারমিনার। 27 অ্যান্সার হবে মাই। 27 অ্যান্সার কি হবে, মাই। ঠিক আছে কিনা? আসেন পরেরটায়, পরের পেজ। আই আস্কড, বলে আস্ক, আমরা বলি আস্ক, যাই হোক। উচ্চারণ হবে হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, ড্যাশ এ লোন অফ 1000 রুপিস, 1000 রুপির একটা লোনের জন্য সে চেয়েছিল। তো আস্ক ফর মানে কারোর কাছে কিছু চাওয়া, তাহলে উচ্চারণ কি হবে, হি আস্কড ফর। অ্যান্সার হবে ফর। এটা আমরা জানি, ছোটবেলা থেকে পড়তেছে, আস্ক ফর সামথিং টু সামওয়ান, কারোর কাছে কিছু চাওয়া। তাহলে হি আস্কড ফর এ লোন অফ 1000 রুপিস। পরে দেখেন শি ব্লেমড হারসেলফ। আমরা জানি যে ভার্বের পরে রিফ্লেক্ট প্রতিফলিত করে, ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, আর এমফ্যাটিকের পরে ভার্ব বসে, এরকম একটা কথা আছে প্রচলিত। তাহলে যেহেতু এটা ব্লেমড হলো ভার্ব, ভার্বের পরে কি বসে, সি রিফ্লেক্সিভ হারসেলফ, ভার্বের পরে বসার কারণে এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। যদি হতো হি হারসেলফ ব্লেমড, যদি হারসেলফ আগে থাকতো তারপরে ভার্ব থাকতো, তখন সেই হারসেলফ হয়ে যেত এমফ্যাটিক প্রোনাউন। এখানে এমফ্যাটিক যেহেতু অপশনে নাই, ঝামেলা নাই আমাদের, ডেফিনেটলি হারসেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ ভার্বের পরে বসছে। ঠিক আছে কনসেপ্টটা? পরেরটা দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্লিট। রণতরী, অনেকগুলো জাহাজ, তাহলে ডেফিনেটলি কালেকটিভ নাউন ফ্লিট। ফ্লিটের কমন কি হতে পারে, শিপ। শিপের প্রপার নাউন কি হতে পারে, টাইটানিক। নাম, নির্দিষ্ট নাম, যে কোনো নাউন থেকে যে কোনো নাউনে বাউন্স করা যায়, অলমোস্ট যায়, সবসময় না, বেশিরভাগই যায়। তাহলে ফ্লিট কালেকটিভ নাউন, স্টপ হওয়ার সুযোগ নাই, প্রপার তো নাই, কমনও না। পরেরটা দেখেন, উই মাস্ট ফাইন্ড সাম ওয়ে আউট অফ ইট। আমরা অবশ্যই এখান থেকে কিছু সমাধান বের করব। কিভাবে সমাধান বের করব, অবশ্যই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ বা এন। এবার দেখেন ওয়েটা কি, নাউন, ওইটা কি নাউন, তো নাউন বা প্রোনাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ। যেহেতু ওই নাউন, নাউনের আগে কে বসছে, ডেফিনেটলি সাম অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কনজাংশন হওয়ার কোনো সুযোগ নাই, অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই, কোনো নাউন হওয়ার সুযোগ নাই। একটু অ্যান্সার দেন তো একজনে। অফটা কোন পার্ট অফ স্পিচ, অফ, যদি আন্ডারলাইন করা থাকতো অফ, অফটা কোন পার্ট অফ স্পিচ, জুমেন একজন বলেন অফ কি হবে, যদি আন্ডারলাইন অফ থাকতো। স্যার প্রিপোজিশন না, প্রিপোজিশন। অফ প্রিপজিশন, ঠিক না? প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাহলে অফ বসছে ইটের পূর্বে, তাহলে অফটা ডেফিনেটলি প্রিপজিশন। হ্যাঁ গুড। যদি আন্ডারলাইন করা থাকতো আউট, প্রশ্নে যদি আউট আন্ডারলাইন করা থাকতো, আউট কোন পার্ট অফ স্পেস, জুম ফেসবুক যারা আছেন সবাই অ্যান্সার দেন, আউট কি হবে যদি আউট, নো অ্যাডজেক্টিভ না, আউট। প্রিপোজিশন পরে নাউন বসে, এই নাউন না স্যার এটা। আউট, আউট অ্যান্সার কি হবে, আউট। হ্যাঁ একজন পাওয়া গেছে, স্যার আউট হবে অ্যাডভার্ব। হ্যাঁ গুড, ফারজুল হক, অ্যাডভার্ব, গুড, ভেরি গুড। কেন,
স্যার আমরা জানি যে প্রিপজিশন হতে গেলে প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন বসা লাগে। হ্যাঁ, গুড, ভেরি গুড। প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন বসা লাগে। প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেই প্রিপজিশনটা হয়ে যায় অ্যাডভার্ব, ঠিক না? এরকম একটা রুলস জি আমরা স্যার। করি। তাহলে অফটা ডেফিনেটলি প্রিপজিশন, কারণ এরপরে নাউন বা প্রোনাউন আছে। কিন্তু আউট অফ প্রিপজিশন জন্মগতভাবে প্রিপজিশন, কিন্তু অবস্থা বুঝে প্রিপজিশন নাউন যে কিছু হতে পারে। এটা আউটের পরে প্রিপজিশন নাই, আউটের পরে আছে আবার প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেই প্রিপজিশনটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আউট ডেফিনেটলি অ্যাডভার্ব। গুড, ভালোই অ্যান্সার দিয়েছেন অনেকে, গুড, ভেরি গুড। আসেন 32 তে। ওকে, এখানে আসেন। There is dash water in the glass. গ্লাসে অল্প পানি আছে। এটা ওয়াটার কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন, তরল পদার্থ, ম্যাটেরিয়াল নাউন। এবার দেখেন, যেহেতু ওয়াটার কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবলে ফিউ হওয়ার কোনো সুযোগ নাই, কাউন্টেবলে বসে ফিউ। তাহলে যেহেতু ওয়াটার আনকাউন্টেবল নাউন, ওই জন্য ফিউ, এ ফিউ দুইটাই বাদ। আনকাউন্টেবল আগে ফিউ কিছুই বসে না। এবার আসেন, তো আনকাউন্টেবলে মেনি, মেনিও কাউন্টেবলে বসে, মেনি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে অ্যান্সার ডেফিনেটলি কি হবে? লিটল ওয়াটার। এই প্রশ্নটা আরেকটু কমপ্লেক্স করা যেত, বেশি সহজ হয়ে গেছে। কারণ ওয়াটার আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে শুধু লিটল যায়, আর একটাও যায় না। প্রশ্নটা যাই হোক, হোয়াটএভার। তাহলে এখানে অ্যান্সার কি হবে? লিটল, কারণ আনকাউন্টেবল লিটল ছাড়া কিচ্ছু বসে না। পরে আসেন, ওয়ে নাউন রিপ্লাইং টু রুলার, হ্যাঁ ওয়ে নাউন অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইম। ক্রাইমের অ্যাডজেক্টিভ কি? ক্রিমিনাল, এটা আমরা জানি। ক্রিমিনাল অফেন্স আমরা বলি, ক্রিমিনাল অফেন্স, অ্যাডজেক্টিভ ক্রিমিনাল। তারপর জামিল কেম লেটার দেন জহির। তাহলে এসেছিল কখন? পরে এসেছিল। এসেছিল কখন? লেটার মানে এখানে সময় বোঝাচ্ছে, পরে, পরে এসেছিল। তাহলে ভার্বকে মডিফাই করছে, বা মনে করতে পারেন সময় বোঝাচ্ছে। এই কারণে সময় বোঝালে কি হয়? ডেফিনেটলি অ্যাডভার্ব। সময় বোঝালে ডেফিনেটলি কি হবে? অ্যাডভার্ব। দেনটা কি এখানে? অ্যান্সার দেন তো, দেনটা এখানে দেন কোন পার্ট অফ স্পিচ? যদি প্রশ্নে অ্যান্সার থাকতো দেন, দেন কোন পার্ট অফ স্পিচ? লেটার তো অ্যাডভার্ব, কারণ সময় বোঝাচ্ছে, ডেফিনেটলি অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করছে, এটাও মনে করতে পারেন। যদি আন্ডারলাইন করা থাকতো প্রশ্নে দেন, দেনটা কোন পার্ট অফ স্পিচ? কনজাংশন, গুড, ভেরি গুড, কনজাংশন। কারণ হওয়ার কথা ছিল দেন জাহির ডিড। যদি আচ্ছা যাই হোক, এটা প্রশ্ন হয়ে গেছে করা। পরেরটা 35। হি ব্রট, ভালোভাবে খেয়াল করেন। হি ব্রট, ব্রিং মানে আনা। হি ব্রট দ্য প্যাসেঞ্জার্স অন দ্য wrecked ship। সে প্যাসেঞ্জার গুলাকে ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে বের করে আনলো। এখন দেখেন, এখানে যদি ফ্রম থাকতো, ফ্রম, ফ্রম দ্য wrecked ship, ফ্রম থাকলে এখানে আমরা আউট দিতাম, আউট। এখানে ফ্রম না, এখানে কি? অন। যেহেতু অন, তাহলে অন থাকলে ওই জন্য ব্রিং অফ হবে। ভালোভাবে খেয়াল করেন, যদি এখানে ফ্রম থাকতো, ফ্রম থাকলে আমরা কি দিতাম? আউট, ব্রিং আউট। কিন্তু ফ্রম নাই, এখানে কি? অন। যেহেতু অন আছে, অনের কারণে অ্যান্সার কি হবে? অফ। অনের কারণে কি হবে? অফ। এই প্রশ্ন একটু চালাকি করছিল, ভালো প্রশ্ন করছে। ফ্রম থাকলে আউট দিতাম, যেহেতু ফ্রম নাই, আছে অন, ওই কারণে কি হবে? অফ। পরেরটা আসেন, এটা খুব সহজ উদাহরণ, 36, একেবারে সহজ উদাহরণ। হি স্লিপস আর সাউন্ড স্লিপ। ভার্ব আর অবজেক্টের একই অর্থ প্রকাশ করলে তাকে, সরি এটা তো ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ আকারের প্রশ্ন। তাহলে হি স্লিপস আর সাউন্ড স্লিপ, এটা কি? ডিটারমিনার। ডিটারমিনারের পরে কয়টা শব্দ? দুইটা শব্দ। দুইটা শব্দ থাকলে প্রথমটা কি হয়? অ্যাডজেক্টিভ। প্রথমটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে ডেফিনেটলি সাউন্ড কি হবে? অ্যাডজেক্টিভ। যদি ভার্ব হিসাবে কাউন্ট করতাম, তাহলে স্লিপটা কোন ভার্ব? কগনেট ভার্ব। আর যদি অবজেক্ট হিসাবে কাউন্ট করতাম, সাউন্ড স্লিপটা কোন অবজেক্ট? কগনেট অবজেক্ট। ওইভাবে প্রশ্ন হয় না, প্রশ্ন হয়েছে নাউন প্রোনাউন আকারে। তাহলে বা নাউনের আগে বসছে সে কারণে অ্যাডজেক্টিভ, অথবা ডিটারমিনারের পরে দুইটা শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ। দুইভাবে চিন্তা করতে পারেন। পরেরটা আসেন, বার্ডস ফ্লাই ইন দ্য এয়ার। ভার্বের পরে অবজেক্ট নাই, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ হয়। যেহেতু অবজেক্ট নাই, তাহলে এটা ইন দ্য এয়ার, এটা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল মানে ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ হওয়ার সুযোগ নাই। বাদ পজিটিভ হলে লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট থাকতো, সেটাও নাই।
ডিফেক্টিভ ভার্ব শুধু মডাল গুলা, অক্সিলারি গুলা ডিফেক্টিভ। তাহলে ট্রানজিটিভ, পজিটিভ, ডিফেক্টিভ একটাও হবে না, যেহেতু ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু, অ্যাডভার্বিয়াল, তার মানে অবজেক্ট নাই, মানে ইনট্রানজিটিভ। 37 এ ইনট্রানজিটিভ ভার্ব। 38 এটা আমরা অনেকবার বলি, কল ফর। তাহলে হি কল্ড ফর অ্যান এক্সপ্লানেশন ফ্রম মি, সে আমার কাছ থেকে একটা ব্যাখ্যা চেয়েছিল, ব্যাখ্যা দাবি করেছিল। কল ফর দাবি করা, আহ্বান করা। অ্যান্সার হবে হি কল্ড। কল অন মানে কল অনে ডক্টর, ডাক্তারকে ডাকা। কল বলেন, তাহলে এটা কি হবে? হি কল্ড ফর অ্যান এক্সপ্লানেশন ফ্রম মি। পরেরটা দেখেন, দ্য কাইন্ডনেস অফ বিদ্যাসাগর হ্যাজ বিকাম আ প্রভাব। বিদ্যাসাগরের দয়া, এটা সবাই জানে, এই টাইপের কিছু একটা, এখন কমন জিনিস। ইন দিস সেন্টেন্স কাইন্ডনেস ইজ এ বা এন। কাইন্ডনেস ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা অনুভূতি রিলেটেড। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা নিয়ম মানে নাই। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল যদি বসে সেটা হয়ে যায় কমন নাউন। নিয়মের বাইরে গেলেই সব নাউনের মাকে, আমি একটা কথা সবসময় বলি, সব নাউনের মা হলো কমন নাউন। কমন নাউন। নিয়মের বাইরে গেলেই হয়ে যায় কমন নাউন। যেহেতু কাইন্ডনেস এর আগে আর্টিকেল বসার কথা না, ওই জন্য কাইন্ডনেস হয়ে গেল কোন নাউন? কমন। যদি আমি বলতাম কাইন্ডনেস ইজ এ ভার্চু, এর আগে পরে কিছু নাই, তখন কাইন্ডনেস কি থাকতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে নিয়ম না মানার কারণে কাইন্ডনেস হয়ে গেল কমন নাউন। পরেরটা আসেন, 40। এই একটা সেন্টেন্স পাওয়া গেল, উই মাস্ট ওয়েট হিয়ার আনটিল ইওর ফাদার কামস ব্যাক। আমরা অবশ্যই এখানে অপেক্ষা করব তোমার বাবা ফিরে না আসা পর্যন্ত। আনটিল না বোধক। ইন দিস সেন্টেন্স দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মানে আনটিল কি ইজ এ বা এন। সাবঅর্ডিনেট কনজাংশন, রিলেটিভ প্রোনাউন হওয়ার সুযোগ নাই, কারণ এর আগে নাউন বা প্রোনাউন নাই, ওই জন্য ডেফিনেটলি এটা কি? কনজাংশন। দুইটা সেন্টেন্সকে সাবঅর্ডিনেট করছে, এটা প্রিন্সিপাল ক্লজ, ওটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে কিনা? তাহলে ডেফিনেটলি এটা সাবঅর্ডিনেট কনজাংশন। যদি বলা হয় কোন সেন্টেন্স, পুরোটা কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার কনসেপ্টটা? অ্যাডভার্ব হওয়ার সুযোগ নেই, প্রিপোজিশন তো নাই। পরেরটা আসেন, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ ফুল? আমরা জানি ফ্রেন্ড এর ভার্ব বি ফ্রেন্ড। আপনি অডিওটা অফ করেন, শর্মা শাহিন। ঠিক আছে, তাহলে ফুলের ভার্ব আমরা জানি বি ফুল, ফ্রেন্ডের ভার্ব বি ফ্রেন্ড, এনিমি বি এনিমি, এরকম টাইপের দিলাম। পরে কি পরেরটা আসেন, সাবঅর্ডিনেট কনজাংশন। হোয়াট ইজ দ্য ভার্ব? এটা গেল দ্য রিডিং। আমরা জানি যে ভার্বাল নাউনের একটা স্ট্রাকচার আছে, প্রথমে দা থাকে, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অফ থাকে। ভার্বাল নাউন হতে গেলে দা থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অফ। এবার দেখেন সেন্টেন্সে দা আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, তারপর অফ আছে, এরপর ডেফিনেটলি সবসময় নাউন বসে। তো যেহেতু দায়ের পরে ভার্বের সাথে আইএনজি আছে, তখন ওই আইএনজিটাকে ভার্বাল নাউন জিরান্ডের একটা অ্যাপ্লাইড ফর্ম, যদিও জিরান্ড কিন্তু অ্যাপ্লাইড ফর্ম, অ্যাপ্লাইড জিরান্ডকে ভার্বাল নাউন বলে। তাহলে দা এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটাকে কি বলা হয়? ভার্বাল নাউন, ডেফিনেটলি ভার্বাল নাউন। ইভেন যদি প্রশ্নে জিরান্ড থাকতো তাও আমরা ভার্বাল নাউন দিতাম, কারণ দা এর পরে ভার্বের সাথে আইএনজি তারপর অফ থাকলে সেটা ভার্বাল নাউনই প্রায়োরিটি ফার্স্ট, তারপর অন্য কিছু। পরে দেখেন 43, ট্রাই টু কাট ইউর বাজেট। তোমার বাজেট হ্রাস করতে চেষ্টা করো, কমন। তাহলে আমরা বলি কাট ডাউন, কাট ডাউন ইউর বাজেট। কাট ফর হবে না, কাট আপও তো হয় না, কাট অফ না। কাট অফ মানে একটা বিচ্ছিন্ন করা। তাহলে কি হবে? তোমার বাজেট কমাতে চেষ্টা করো, কাট ডাউন ইউর বাজেট। এটা আমরা সবাই জানতাম, কাট ডাউন। ট্রাই টু কাট ডাউন ইউর বাজেট। পরেরটা আসেন, হি স্যাট বিসাইড মি। সে আমার পাশে বসেছিল। প্রিপোজিশন বসে কার আগে? নাউন বা প্রোনাউনের পূর্বে। মিটা প্রোনাউন, প্রোনাউনের পূর্বে বসছে, তাহলে বিসাইড হয়ে গেল কি? প্রিপোজিশন। কনজাংশন হওয়ার কোনো সুযোগ নাই। একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতো, অথবা দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকতো, কোনোটাই নাই। অ্যাডভার্ব হওয়ারও সুযোগ নাই, অ্যাডজেক্টিভ তো নাই। তাহলে বিসাইডটা নাউন বা প্রোনাউনের আগে বসার কারণে হয়ে গেল কি? প্রিপোজিশন। বিসাইড ডেফিনেটলি প্রিপোজিশন। পরেরটা আসেন, উই স্যাড ট্রিজ ল্যাডেন উইথ ফ্রুট। ল্যাডেন মানে পরিপূর্ণ। সরি, ইংলিশে একটা ভার্ব আছে,
ভার্বটা কি? এরকম একটা ভার্ব আছে, এলএডি, ল্যাড মানে পরিপূর্ণ। ল্যাডের পাস্ট ফর্ম হলো ল্যাডেড, পাস্ট পার্টিসিপল হলো ল্যাডেড হয় বা ল্যাডেনও হয়। পরিপূর্ণ, ল্যাডের পাস্ট ফর্ম হলো ল্যাডেড, পাস্ট পার্টিসিপল ল্যাডেড হয়, ল্যাডেনও হয়। তো ভার্বের V3, এটা দেখেন ভার্বের V3 ল্যাডেড। এই যে প্রশ্নটা আমরা দেখছি, এই যে প্রশ্নটা দেখেন, তো গাছ পরিপূর্ণ, তো ট্রিজটা হলো নাউন। নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সে কি হয়? অ্যাডজেক্টিভ। এটা কি হয়? অ্যাডজেক্টিভ। এটা আছে ভার্বে V3টা নাউন বা প্রোনাউনে বসার কারণে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, ট্রিস, উই সা ট্রিস, ট্রিসটা ডেফিনেটলি নাউন। ল্যাডেন, পরেরটুকু আমার লাগতেছে না, উইথ ফ্রুট। তো ল্যাডেন হলো ভার্বের V3, ল্যাডেডও হয় বা ল্যাডেনও হয়। তো V3টা বসছে কার পরে? নাউনের পরে। অ্যাডজেক্টিভ নরমালি 16 প্রকার, আমরা বলি 16 প্রকার। এটা হলো পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, পরে বসছে। নাউনের আগে বা পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে ল্যাডেড হলো ভার্বের V3, কাজ করলে অ্যাডজেক্টিভের মতো। তাহলে V3 অ্যাডজেক্টিভের মতো কাজ করলে কি হয়? পাস্ট পার্টিসিপল ডেফিনেটলি। যেহেতু প্রশ্নে পাস্ট পার্টিসিপল নাই, তাহলে শুধু কি পার্টিসিপল। তাহলে 45 এর অ্যান্সার হবে পার্টিসিপল, কারণ ল্যাডেড ভার্বের V3 ওটা নাউনের পরে বসছে, নাউনের আগে বা পরে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ V3 অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা হয় পার্টিসিপল। কোন পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। প্রশ্নের পাস্ট পার্টিসিপল নাই, শুধু পার্টিসিপল। যদি নির্দিষ্ট করে বলতো পাস্ট পার্টিসিপল হতো। আসেন এবার, দ্য মাদার ফিডস হার চাইল্ড, ওই যে সরাসরি পজিটিভ। ইট মানে খাওয়া, আর ইটের পজিটিভ হলো খাওয়ানো, ফিট। তাহলে মা শিশুকে খাওয়াচ্ছিলেন, তাহলে ফিটটা হলো কোন ভার্ব? পজিটিভ ভার্ব। সরাসরি ডিকশনারিতে পাওয়া যায়, খুব অল্প কয়েকটা পজিটিভ ভার্ব ডিকশনারিতে পাওয়া যায়, ম্যাক্সিমামই তৈরি করে নিতে হয়। তাহলে ইট ইট হলো মূল ভার্ব, আর ইটের পজিটিভ হলো ফিট। তাহলে ডেফিনেটলি ফিটটা কোন ভার্ব? পজিটিভ ভার্ব। বাকি কোনো ভার্ব এই একটা অপশনের মধ্যে যায় না, লিঙ্কিং হওয়ার কোনো সুযোগই নাই। ইনট্রানজিটিভ তো নাই, কারণ অবজেক্ট আছে, আর ভার্বাল হওয়ার তো সুযোগ নেই। ভার্বাল কি কিছু বলে নাই, যাই হোক। পরেরটা আসেন, 47, হি দেয়ারফর লেফট দ্য স্কুল। তাহলে সেন্টেন্সটা আমরা লিখতে পারতাম, দেয়ারফর দুই পাশে কমা দিলে বেটার হতো, কারণ প্যারেন্থেসিস মাঝখানে বসলে কমা দেওয়া বেটার। তাহলে সেন্টেন্সটা এরকম লিখতে পারতাম, হি লেফট দ্য স্কুল। পুরা সেন্টেন্স, পুরা সেন্টেন্সকে মডিফাই করছে গে? দেয়ারফর। যাই হোক, সে স্কুল ত্যাগ করেছিল। তাহলে যে ওয়ার্ড কোনো সেন্টেন্সকে মডিফাই করে সেটা কি হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব নরমালি 6টা জিনিসকে মডিফাই করে। ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, পুরা সেন্টেন্সকে মডিফাই করে, যেটা এখানে হলো পুরা সেন্টেন্সকে, প্রিপজিশনকে মডিফাই করে, কনজাংশনকে মডিফাই করে। যেহেতু হি লেফট দ্য স্কুল একটা সেন্টেন্স, পুরা সেন্টেন্সকে মডিফাই করছে দেয়ারফর, দেয়ারফর পুরা সেন্টেন্সকে মডিফাই করলে কি হয়ে গেল? অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব, কারণ এটা পুরা সেন্টেন্সকে মডিফাই করছে। ঠিক আছে কিনা? আসেন পরেরটা, হানি, মধু, আনকাউন্টেবল। এখন আসেন, হানি হলো আনকাউন্টেবল নাউন। এখন দুইটা ডিটারমিনার আছে, আমরা জানি দুইটা ডিটারমিনার, যে দুইটা ডিটারমিনারকে কাউন্টেবলও বসানো যায়, আনকাউন্টেবলও বসানো যায়। একটা হলো সাম আর একটা অল। সাম আর অল এই দুইটা ডিটারমিনার কাউন্টেবল আনকাউন্টেবল বোথ জায়গায় বসে। দেখেন, তাহলে হানি, যেহেতু হানি আছে, তাহলে হানি আনকাউন্টেবলের কারণে এ ফিউ দা ফিউ হওয়ার সুযোগ নাই, সুযোগ আছে দুইটার, সাম অথবা দা লিটল। তো দা লিটল থাকলে কিছু একটা বলা লাগে প্রথমে, ওই জন্য দা লিটলের সুযোগ নাই। তাহলে এখন সাম, সাম কাউন্টেবলও বসে, আনকাউন্টেবলও বসে। সে কিছু মধু কিনেছিল, যেহেতু হানি আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সামও বসে, কাউন্টেবলও বসে, তাহলে শুধুমাত্র অ্যান্সার হবে সাম। আবার বলি,
হানি আনকাউন্টেবল হওয়ার কারণে এফইউ দাফিউ এর সুযোগ নাই, সুযোগ ছিল দা লিটলের আর সামের। যেহেতু কিছু উল্লেখ করে দেয় না নির্দিষ্ট, ওই জন্য দা লিটল হওয়ারও সুযোগ নাই। তাহলে সুযোগ আছে শুধু কি সামের, সুযোগ আছে শুধু কার সামের। ক্লিয়ার? কারণ তাহলে দুইটা জিনিস আমরা মনে রাখবো, একটা হলো সাম আর অল, এই দুইটা ডিটারমিনারের পরে কাউন্টেবল আনকাউন্টেবল সব বসে, বাকিগুলা মোটামুটি ফিক্সড। যেমন বেশি বোঝালে কাউন্টেবলে মেনি হয়, আনকাউন্টেবলে মাছ হয়, অল্প বোঝালে কাউন্টেবলে ফিউ হয়, আনকাউন্টেবলে লিটল হয়, এরকম। কয়টা আসেন? 49। এটা দা লিটিল হওয়ার জন্য কি 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 শর্ত পূরণ করা লাগতো স্যার? নির্দিষ্ট কিছু উল্লেখ করা থাকতো প্রথমে, নির্দিষ্ট বোঝালে দা লিটল হয়, দা লিটল হবে না। আমি আগে একটা উদাহরণ বলছিলাম, দা কখন হয়। 49 দেখেন, identify the following determiner in the following sentence. How much sugar do you want to in your sorry do you want in your tea? উচ্চারণ হবে do you want, যাই হোক, do you want in your tea, তুমি তোমার চায়ে কতটুকু চিনি চাও। তো ডিটারমিনার বসে নাউনের আগে, নরমালি নাউনের আগে। সকালে আসছি, হ্যাঁ দেখা যাক কি অবস্থা, কেমন আছেন। ডিটারমিনার বসে নরমালি নাউনের আগে। এই প্রশ্নটায় সুগার ডেফিনেটলি নাউন, নাউনের আগে বসছে, তাহলে মাছ হবে কি ডিটারমিনার, মাছ। এখানে দেখেন এই প্রশ্নটা যদি ইওর থাকতো অপশনে, ইওরও ডিটারমিনার হতো, কিন্তু অপশনে কিন্তু ইওর নাই। যেহেতু ইওর নাই, তাহলে শুধু অ্যান্সার হবে মাছ। তাহলে এই সেন্টেন্সের ডিটারমিনার কিন্তু দুইটা, একটা হলো মাছ আর একটা হলো ইওর। যেহেতু অপশনে ইওর নাই, ওই জন্য শুধু মাছ। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে অ্যান্সার হবে শুধু মাছ। সিএস থাকলে নর্মালি চয়ের মতো উচ্চারণ হয়, মাছ। তাহলে অপশনে যদি মাছ ইওর দুইটাই থাকতো, তখন আমরা বোথ নিতাম। হি ডিলস, আমরা জানি কারোর সাথে আচরণ করা, ব্যবসা করা, ব্যবসা করলে ডিল ইন, কারোর সাথে আচরণ করা, কথা বলা, তখন হয় ডিল উইথ। তাহলে সে আমার সাথে ভালো ব্যবহার করেছিল। হি ডিলস উইথ মি ভেরি ওয়েল, ভেরি অ্যাডভার্ব, ওয়েল অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। ক্লিয়ার? তাহলে হি ডিলস উইথ মি ভেরি ওয়েল, ভেরি অ্যাডভার্ব, ওয়েল অ্যাডভার্ব। পরেরটা আসেন, ওয়েল বিগান ইজ হাফ ডান, ভালো মতো শুরু করলে অর্ধেক হয়ে যায়। বিগান হলো ভার্বের ভি3, ভার্বের ভি3 কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের আগে কে বসে? অ্যাডভার্ব বসে। যেহেতু অ্যাডজেক্টিভের বসে, ডেফিনেটলি ওয়েল অ্যাডভার্ব, পাস্ট পার্টিসিপল ভি3। কোথাও ভি3 পাইলে সেটা ধরে নেবেন মোটামুটি অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভের আগে বসছে, ওই জন্য ওয়েল ডেফিনেটলি অ্যাডভার্ব। পরেরটা আসেন, ফিফটি 2। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, ওয়ার্ডস বললো কেন? ওয়ার্ডস না ওয়ার্ড, যাই হোক ওয়ার্ডস। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা বলছিলাম যে নর্মালি 7টা শব্দকে বা 6টা শব্দকে ডিস্ট্রিবিউটিভ হিসাবে ব্যবহার করা যায়। ইজ, এভরি, এনি, নো, ইদা, নিদা। আমরা বলি ইদা, নিদা বা আইদা নাইদা, যাই বল। তাহলে হুইচটা তো ডেফিনেটলি রিলেটিভ হিসেবে ব্যবহার হয়। মাইন্ড পজিটিভ প্রোনাউন, এটা হবে না। সামওয়ান ইনডিফিনিট প্রোনাউন, তাহলে মাইন্ড পজিটিভ প্রোনাউন, পসেসিভ যাই বলেন, পজিটিভ পজিটিভ প্রোনাউন, সামওয়ান ইনডিফিনিট প্রোনাউন, হুইচটা রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা যে ডিস্ট্রিবিউট মানে বন্টন করা বোঝায়, ডেফিনেটলি ইদা। আমরা ক্লাস বলি যে ইদা, ডেফিনেটলি ইদা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইদা, নিদা, যাই বলেন, কি হবে? ইদা, নিদা। তাহলে ডেফিনেটলি অ্যান্সার হবে কোনটা? ইদা বা আইদার, যা বলেন। আই ক্যান নট গো অন ফিশিং, ওই যে আমি আগেই বলছিলাম যে প্রিপোজিশনের পরে 99.99% হয় জিরান্ট, খুব ওয়ান, ভেরি রিয়ার, আসে না। যেহেতু অন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বসছে ফিশিং, ফিশিং প্রিপোজিশনের পরে আইএনজি হলেই চোখ বন্ধ করে জেরান্ট। তাহলে 53 অ্যান্সার হবে গ, জেরান্ট। আবার দেখেন অ্যাডভার্ব দিয়ে অনেক প্রশ্ন। হোয়াট টাইম ডিড হি গেট হোম লাস্ট নাইট, কোন সময় গত রাতে সে বাসায় গিয়েছিল। হোম জন্মগতভাবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিরেকশন। হোম জন্মগতভাবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিরেকশন। অ্যাডভার্ব 26 প্রকার। যেহেতু হোম অ্যাডভার্ব, হোম নাউন হয়। হোম যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, তখন নাউন হয়। যেমন রবার্ট ফ্রস্ট একটা কবিতা ছিল, দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। ওখানে একটা লাইন ছিল, হোম ইজ দ্য প্লেস হোয়ার হোয়েন ইউ হ্যাভ টু গো দেয়ার দে হ্যাভ টু টেক ইউ ইন। তখন হোম নাউন, সাবজেক্ট হিসেবে বসছিল। তো হোম জন্মগতভাবে অ্যাডভার্ব। আমরা অনেকেই প্রশ্ন করে হোমের আগে ক্যান প্রিপোজিশন বসে না,
কারণ হোম অ্যাডভার্ব, আমি বাড়ি যাব, আই উইল গো হোম। তখন এর আগে পজিটিভ থাকলে বসতে পারে, সে অন্য কথা। তাহলে যেহেতু হোম স্থান বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেসও মনে করতে পারেন, নর্মালি অ্যাডভার্ব অফ ডিরেকশন। তাহলে হোমটা ডেফিনেটলি অ্যাডভার্ব, তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যাডভার্ব। যদি সাবজেক্ট হতো তখন নাউন হতো। তাহলে হোম অ্যাডভার্ব। আসেন 55, এখানে খুব বেশি কঠিন প্রশ্ন না। আই বিলিভ ইন, বিলিভ এর পরে ইন বসে নর্মালি। আই বিলিভ ইন হিজ ইনোসেন্স, আমি তার সরলতায় বিশ্বাস করি। দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইজ এ বা এন। পজিটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, ডিটারমিনারের পর একটা শব্দ কি হয়ে গেল? ডেফিনেটলি নাউন। যদি নাউন হয়, কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ধরা ছোঁয়া যায় না। এটা ইনোসেন্স ধরা ছোঁয়া যায় না, এটা একটা ফিলিংস এর বিষয়। এটা ডেফিনেটলি ইনোসেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে কিনা? যদি আমি বলতাম দ্য ইনোসেন্স অফ রহিম অ্যাট্রাক্টস মি, রহিমের সরলতা আমাকে আকৃষ্ট করে, তখন ইনোসেন্স হয়ে যেত কমন নাউন। কেন কমন নাউন? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না। এবার আসেন পরেরটা। Which of the following words can be used as following words না following word যাই হোক can be used as both a noun and a verb? কোন শব্দটাকে ভার্ব নাউন উভয় হিসেবে ব্যবহার করা যায়? কারণ কিছু কিছু শব্দ আছে ভার্ব হয় নাউন হয়, যেমন লাভ, ভালোবাসা, ভার্ব হয় নাউন হয়, ঠিক না? মেসাকার, ভার্ব হয় নাউন হয়, এরকম অনেক শব্দ আছে ভার্ব নাউন সব হয়। প্রিজুম, অনুমান করা, ডেফিনেটলি ভার্ব। প্রেস্টিজ, সম্মান, নাউন। প্রেসার, প্রেসার মানে ওই যে প্রেস যেখানে বইটই ছাপা হয়, ডেফিনেটলি নাউন। পারমিটই একমাত্র শব্দ যেটা ভার্ব হয় নাউন হয়। আমরা বলি না রোড পারমিট, তখন পারমিট কি হয়ে গেল? নাউন। আর পারমিট তো ডেফিনেটলি ভার্ব। পারমিট ভার্বও হয় নাউনও হয়। পরে আসেন। I have read dash novels of D.H. Lawrence. পুরো নাম হলো ডেভিড হার্বার রিচার্ড লরেন্স, সংক্ষেপে বলে D.H. লরেন্স। ফুল নেম হলো ডেভিড হার্বার রিচার্ড লরেন্স, ফুল নেম। উপন্যাস 6টা। এখন নোভেলস আগে বলেন কাউন্টেবল, তাহলে কাউন্টেবলের শুধু ফিউ বসে। তাহলে নোভেলস কাউন্টেবল হওয়ার কারণে লিটিল হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে লিটিল এ লিটিল দুইটাই বাদ। তাহলে সুযোগ আছে শুধু এ ফিউ আর দা ফিউ এর। প্রথমে বলছি দা নিয়ে কোনো প্রশ্ন করতে গেলে, দা নিয়ে কোনো প্রশ্ন করতে গেলে কিছু একটা না কিছু প্রথমে বলা থাকা লাগে, যেহেতু বলা নাই। তাহলে আমি D.H. লরেন্সের অল্প কিছু উপন্যাস পড়ছিলাম, অল্প কিছু, তখন কি হয়ে যাবে? এ ফিউ। যদি বলতাম D.H. লরেন্স রোড 6 novels, D.H. লরেন্স 6টি উপন্যাস লিখেছিল ড্যাশ, ওই প্রথমে আমি বলে দিলাম 6টা, পরে ওই 6টাকে বোঝানোর জন্য তখন আমরা দিতাম দা ফিউ। যেহেতু এখানে যেহেতু কিছু বলে নাই, নির্দিষ্ট করে বলে নাই, যেহেতু নির্দিষ্ট করে বলে নাই সেহেতু দা ফিউ হবে না, ডেফিনেটলি হবে এ ফিউ। ঠিক আছে, তাহলে দা দিয়ে প্রশ্ন করতে গেলে কিছু একটা বলা লাগে প্রথমে, যেহেতু বলা নাই, না বলা থাকলে কখনোই দা দিবেন না। তাহলে দা এর অপশন বাদ, ডেফিনেটলি অপশন হবে এ ফিউ। অল্প কিছু উপন্যাস পড়ি নাই বললেই চলে। আসেন পরেরটায় 58. He works hard that he may succeed. That বা so that একই অর্থ, সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে। সাকসেস এর ভার্ব হলো succeed. The underlined word is a বা an subordinate conjunction. রিলেটিভ প্রোনাউন হওয়ার সুযোগ নাই, কারণ রিলেটিভ প্রোনাউনের আগে নরমালি নাউন বা প্রোনাউন বসে একটা ক্লজকে ডিটারমাইন করে প্রথমে। তাহলে হি ওয়ার্কস হার্ড, এটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি মে সাকসিড এটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে কি থাকে? সাবঅর্ডিনেট কনজাংশন। যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন সংক্ষেপে কি? শুধু কনজাংশন। তাহলে এটা হলো কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, শুধুমাত্র কনজাংশন। বলেন তো এটা কোন ক্লজ? দ্যাট হি মে সাকসিড এটা কোন ক্লজ? যদি আন্ডারলাইন করা থাকতো প্রশ্নে হি ওয়ার্কস হার্ড পুরোটাই, দ্যাট হি মে সাকসিড পুরোটাই, এটা কোন ক্লজ? অ্যান্সার দেন তো। কোঅর্ডিনেট ক্লজ স্যার। কোন ক্লজ যদি আন্ডারলাইন করা থাকতো দ্যাট হি মে সাকসিড? আমি এক্সপ্লেইনটা অনেকবার দিলাম দা ফিউ আর দা লিটল এর, যেটা দিয়ে প্রশ্ন করতে গেলে একটা সেন্টেন্স প্রথমে থাকবে, থাকার পরে ওটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার।
সাবঅর্ডিনেট ক্লজ হলে তো আল্লাহর হস্তে মাফ, মোটেও না, এটা ডেফিনেটলি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। সাবঅর্ডিনেট হলে তো হবে না, মোটেও না। অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ সঞ্জিদা ইসলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব ক্লজ অফ কি? পারপাস। অ্যাডভার্ব ক্লজ হলো 14 প্রকার। হ্যাঁ অ্যাডভার্বিয়াল ক্লজ, গুড। ক্লজ আকারে প্রশ্ন না, এটা ছিল আমাদের পার্ট অফ স্পিচ আকারে। হি ইজ দ্য মোস্ট চার্মিং বয় হুম আই হ্যাভ এভার মিট। সে সবচেয়ে অ্যাট্রাকটিভ ছেলে যার সাথে আমি এই পর্যন্ত যত ছেলে দেখা করছি। যাই হোক, তা চার্মিং কি? অ্যাডজেক্টিভ মতো কাজ করতেছে, ভার্বের সাথে আইএনজি। অ্যাডজেক্টিভ হলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো যেহেতু অ্যাডজেক্টিভ মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল নাই, তার মানে কি? শুধু পার্টিসিপল, ডেফিনেটলি পার্টিসিপল, এটা আমরা জানি। পরেরটা আসেন। হি উইল নেভার গিভ দ্য ট্রুথ। গিভ আপ, গিভ আপ তো নাই, রাইট? গিভ আপ নাই, গিভ আপ মানে ত্যাগ করা, সত্য ত্যাগ করা। এখন এই একটা শব্দ আছে গিভ আউট। গিভ আউট মানে হলো প্রকাশ করা, ঠিক আছে? রিভেল বা ডিসক্লোজ, প্রকাশ করা। তাহলে গিভ আউট মানে হলো প্রকাশ করা, সে কখনোই সত্য প্রকাশ করবে না। গিভ আপ নাই, গিভ আপ দিলেও কি হতো? হি উইল নেভার গিভ আপ দ্য ট্রুথ। হ্যাঁ গিভ আপ দিলেও হতো, যেহেতু আপ নাই তাহলে এর সাথে বেটার হবে গিভ আউট। গিভ আউট মানে প্রকাশ করা, রিভিল প্রকাশ করা বা ডিসক্লোজ। তাহলে অ্যান্সার লিখেন হি উইল নেভার গিভ আউট দ্য ট্রুথ। সে কখনোই সত্য প্রকাশ করবে না। ক্লিয়ার কনসেপ্টটা সবার? পরেরটা আসেন। 60 শেষ, আসেন 61। People elected my father chairman. The underlined word is a বা an. এখন দেখেন, ইলেক্টেড ভার্ব, আমরা একটা শর্ট টেকনিকে বলে যে ফ্যাক্টিটিভ ভার্বের পরে দুইটা অবজেক্ট বসে। কোন সেন্টেন্সে যদি একটা ভার্ব পান, দুইটা অবজেক্ট পান, ওই ভার্বটা ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন আমি সেন্টেন্সটা লিখতে পারতাম হি ইলেক্টেড মাই ফাদার, সে আমার বাবাকে নির্বাচিত করছিল। তো মাই ফাদার লিখলে কোনো অর্থ প্রকাশ করে না, তখন আমরা আরেকটা অবজেক্ট নিলাম সাথে, চেয়ারম্যান। এটা কমপ্লিমেন্ট, যদি অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে দেখেন দুইটা অবজেক্ট, একটা হলো মাই ফাদার আর একটা হলো চেয়ারম্যান। একটা কোন সেন্টেন্সে মাই ফাদার হলো অবজেক্ট আর চেয়ারম্যান হলো কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে কোন সেন্টেন্সে যদি নর্মালি দুইটা অবজেক্ট পাওয়া যায়, সেই ভার্বটা কোন ভার্ব হয়? ফ্যাক্টিটিভ ভার্ব। যদি আন্ডারলাইন করা থাকতো মাই ফাদার, মাই ফাদারটা কি? অবজেক্ট। যদি আন্ডারলাইন করা থাকতো চেয়ারম্যান, চেয়ারম্যানটা বলা হচ্ছে কার সম্পর্কে? মাই ফাদার সম্পর্কে। তাহলে অবজেক্ট সম্পর্কে যে বলা হয় তাকে কি বলা হয়? অবজেক্ট কমপ্লিমেন্ট। চেয়ারম্যান হয়ে যত কমপ্লিমেন্ট, কোন কমপ্লিমেন্ট? অবজেক্ট কমপ্লিমেন্ট। অত কিছু দরকার নাই, সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলেই মোটামুটি চোখ বন্ধ করে ওই ভার্বটা দিবেন ফ্যাক্টিটিভ ভার্ব। ডিফেক্টিভ ভার্ব হওয়ার সুযোগ নাই, অক্সিলারি থাকা লাগতো। প্রোভার্ব তিনটা, ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড হওয়ারও সুযোগ নাই। কপুলা, কপুলা বলে কোনো ভার্ব নাই, কপুলেটিভ থাকতে পারতো, কপুলেটিভ ভার্ব। এই অপশন এটা ভুল আছে, কপুলেটিভ থাকতে পারতো, টিআইভিই, কপুলেটিভ, নট কপুলা। ক্লিয়ার? এটা প্রিন্টিং মিস্টেক মেবি কোনো কারণ। তাহলে 61 এর অ্যান্সার হবে ফ্যাক্টিটিভ ভার্ব, ডাবল অবজেক্ট ওয়ান ভার্ব। আসেন 62। রাইজিং ফ্রম বেড, এখানে একটা কমা হবে প্রশ্নে। রাইজিং ফ্রম বেড, কমা, হি কেম আউট অফ দ্য রুম। স্যার 61 নম্বরে স্যার আর একটু বলেছে ভালো হইতো স্যার। 61? 70 আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু লিখি, এটা আলোচনা করি। ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্বের একটা শর্ট টেকনিক আমরা বলি অনেক সময়, যে ওয়ান ভার্ব, সেন্টেন্সে একটা ভার্ব থাকে কিন্তু দুইটা অবজেক্ট থাকে, ডাবল অবজেক্ট। এটা শর্ট টেকনিক আমরা বলি, ওয়ান ভার্ব ডাবল অবজেক্ট। এখন শোনেন, কোন সেন্টেন্সে অবজেক্ট থাকলে অর্থ প্রকাশ করার কথা। দেখেন ডিফেক্টিভ ভার্বটা কি? ডিফেক্টিভ ভার্বটা কিন্তু আমি বলছিলাম অনেকবার, ডিফেক্টিভ ভার্ব হলো যে ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটা ফর্মই পাওয়া যায় না। ভার্ব হতে গেলে প্রেজেন্ট ফর্ম থাকবে, তো থাকবেই, পাস্ট ফর্মও লাগবে, পাস্ট পার্টিসিপল ফর্মও লাগবে। যেমন ডু, ডিড, ডান, নর্মাল ভার্ব। কিন্তু কিছু কিছু ভার্ব আছে দেখবেন পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটাই পাওয়া যায় না। যেমন ক্যান, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড, বেটার, উড, রাদার।
তারপর পেরিফেস্টিক মডেল যেগুলো ইউজ টু, ওয়াট টু, বি টু, হ্যাভ টু বি, গোয়িং টু বি, অ্যাবাউট টু, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাহলে যেগুলোর পাস্ট পার্টিসিপাল ফর্ম সব পাওয়া যায় না সেটা হলো ডিফেক্টিভ ভার্ব। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরেটিভ ভার্বের শর্ট টেকনিকে এখানে ভার্ব থাকবে একটা কিন্তু অবজেক্ট দুইটা মোটামুটি। তো আমি আবার বলি, হ্যাঁ মনে পড়ছে স্যার, ঠিক আছে, প্রীতম বিশ্বাস, হ্যাঁ আমি বলছিলাম কয়েকবার, ইভেন আমি দাও যে হবে কিভাবে তাও বলছি 2-3 বার। এখন ফ্যাক্টরেটিভ ভার্বটা কি? ফ্যাক্টরেটিভ নরমালি দেখেন, যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্ট আছে, সেন্টেন্সে সুন্দর অর্থ প্রকাশ করছে, আমি ভাত খাই, অবজেক্ট আছে। কোপুলেটিভ হলো হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গেছিল। হওয়ার কথা ছিল সে গিয়েছিল, কোনো ভার্ব পরে থাকা সত্ত্বেও ভিন্ন অর্থ প্রকাশ করে, ওয়েন্ট মানে যাওয়া, কিন্তু এখানে ওয়েন্ট মানে যাওয়া না, ওয়েন্ট মানে হওয়া। হি ওয়েন্ট ম্যাড মানে কি সে পাগলে গেছিল না, পাগল হয়ে গেছিল। তাহলে যে ভার্ব দ্বারা অন্যরকম অর্থ প্রকাশ করে, যে অর্থ হওয়ার কথা ঠিক তার উল্টা অর্থ, উল্টা না, যে অর্থ হওয়ার কথা ঠিক সেই অর্থ না হয়ে অন্য অর্থ হয়। হি গট ম্যারিড, হি গট ম্যারিড মানে সে পেয়েছিল বিবাহ না, সে বিয়ে করেছিল। এখানে গট মানে পাওয়া না, গট মানে বোঝাচ্ছে অন্য কিছু। তাহলে যে ভার্ব দ্বারা যে অর্থ প্রকাশ করার কথা ওটা প্রকাশ না করে অন্য অর্থ প্রকাশ করে, সেটা হলো কোপুলেটিভ ভার্ব। যদি লিখতাম, তাহলে এখানে অবজেক্ট আছে, অনেক সময় দেখবেন অবজেক্ট থাকলেও অর্থ প্রকাশ করে না। The cow gives us is a subject, is a verb, is a object. দেখেন অবজেক্ট থাকা সত্ত্বেও কোনো অর্থ আসে না, গরু আমাদের দেয়। ডিফেক্টিভ ভার্ব যে কোনো অক্সিলারি লিখে নেন পাশে, যে কোনো অক্সিলারি ডিফেক্টিভ ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, মডাস লিখেন 13টা, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড, বেটার, উড, রাদার। পেরিফেস্টিক লিখেন 6টা, ইউজ টু, ওয়াট টু, বি টু, হ্যাভ টু, বি, গোয়িং টু, বি, অ্যাবাউট টু, যে কোনো অক্সিলারি ডিফেক্টিভ ভার্ব। তাহলে এখানে দেখেন অবজেক্ট আছে, অবজেক্ট থাকা সত্ত্বেও কোনো অর্থ প্রকাশ করে নাই। গরু আমাদের দেয়, কি দেয়? একটা সার্থক বাক্যের কয়টা অংশ? 3টা, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, পুরো অর্থ প্রকাশ পায় নাই। গরু আমাদের কি দেয়? দুধ দেয়। যখনই আমি মিল্ক লিখলাম তখনই অর্থ প্রকাশ করছে। এই ভার্বটা হয়ে গেল কোন ভার্ব? ফ্যাক্টরেটিভ ভার্ব। আর এই এক্সট্রা শব্দ কোনটা? ফ্যাক্টরেটিভ অবজেক্ট। ফ্যাক্টরেটিভ ভার্বে ভার্ব থাকে কয়টা? একটা। অবজেক্ট কয়টা? 2টা। আস একটা অবজেক্ট, মিল্ক একটা অবজেক্ট। তাহলে শর্ট টেকনিক, কোন সেন্টেন্সে যদি 2টা অবজেক্ট পান, ওই সেন্টেন্সে ভার্বটা কোন ভার্ব? ফ্যাক্টরেটিভ ভার্ব। সেকেন্ড অবজেক্টকে যদিও কমপ্লিমেন্ট বলে, অবজেক্ট কমপ্লিমেন্ট। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে ফ্যাক্টরেটিভ ভার্বে অবজেক্ট কয়টা থাকবে? 2টা। ওইটা ভার্ব কয়টা? একটা। এটা মুছে ফেললাম। এবার দেখেন এই প্রশ্নটা, কোন সেন্টেন্সের একটা কাজ হওয়ার পরে আরেকটা কাজ শুরু হবে, এই রিলেটেড কোন সেন্টেন্স থাকলে। রাইজিং ফ্রম বেড, ঘুম থেকে, বিছানা থেকে উঠে, সরি বিছানা থেকে উঠে, হি কেম আউট অফ দ্য রুম, সে রুম থেকে বের হয়ে আসলো। তাহলে আগে বিছানা থেকে উঠছে, তারপরে বের হয়ে আসছে, এখানে একটা কমা হবে, রাইজিং ফ্রম বেড এর পর একটা কমা। তাহলে কোন সেন্টেন্সে 2টা ভার্ব থাকলে, আমি ক্লাসে বলছিলাম এটা প্রেজেন্ট পার্টিসিপেলের 4 নাম্বার রুলস, 4 নাম্বার রুলসে বলছিলাম, 2টা ভার্ব থাকলে প্রথম ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপেল হয়। তাহলে রাইজিং ফ্রম বেড কমা হি কেম আউট অফ দ্য রুম, প্রথম ভার্বের সাথে আইএনজি আছে, ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট নাই, শুধু পার্টিসিপেল। তখন আমি উদাহরণ লিখছিলাম মনে হয় যে ভিজিটিং দ্য জু কমা হি স এ লট অফ ওয়াইল্ড অ্যানিমেলস, চিড়িয়াখানা ভ্রমণ করে সে অনেক বন্য জীবজন্তু দেখেছিল। আগে চিড়িয়াখানা ভ্রমণ করছে, তারপর দেখছে, ভ্রমণ করার। তাহলে প্রথম ভার্ব হলো ভিজিটিং, প্রথম ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপেল হয়। ওয়াচিং দ্য মুভি কমা দে গ্যাদার্ড সাম নলেজ, ওয়াচিং প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ, প্রেজেন্ট পার্টিসিপেল। ইভেন সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হলো প্রেজেন্ট পার্টিসিপেল হয়, যদি আলাদা অংশ হয়, 2টা সেন্টেন্সের আলাদা অংশ। তাহলে এই রুলসটা মনে পড়ছে কিনা দেখেন, যে প্রথম ভার্বের সাথে আইএনজি, ওই কারণে প্রেজেন্ট পার্টিসিপেল। পরেরটা আসেন, দে গেভ আস আ ওয়ার্ম ওয়েলকাম, তারা আমাদের উষ্ণ অভিবাদন জানিয়েছিল। ইন দি সেন্টেন্স ওয়েলকাম ইজ, ওই একই নিয়ম, ডিটারমিনারের পরে 2টা শব্দ, 2টা শব্দ হলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। কিসের উদাহরণ দেব?
ও ওইটা, আচ্ছা। যেমন আমরা যদি বলতাম ভিজিটিং দ্য জু, চিড়িয়াখানা ভ্রমণ করে, কমা, হি সা, দেখেছিল, মেনি ওয়াইল্ড অ্যানিমালস, অনেক বন্য জীবজন্তু। ভিজিটিং দ্য জু, মাঝখানে একটা কমা হবে, হি সা মেনি ওয়াইল্ড অ্যানিমালস। এখন দেখেন চিড়িয়াখানা ভ্রমণ করছে, দেখছে, তাহলে দুইটা ভার্ব, প্রথম হলো ভিজিট, পরেরটা হলো সা। দুইটা ভার্ব থাকলে প্রথম ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। যদি বলতাম হি ইজ ভিজিটিং দ্য জু, সে চিড়িয়াখানা ভ্রমণ করছে, হি ইজ ভিজিটিং দ্য জু, সে চিড়িয়াখানা ভ্রমণ করছে, তখন কি অনগোয়িং প্রসেস, ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপল। যদি বলতাম হি লাইকস ভিজিটিং দ্য জু, সে চিড়িয়াখানা ঘুরতে পছন্দ করে, তখন জিরান, কারণ অবজেক্ট হিসেবে বসছে। কি পছন্দ করে? মাহিদুল ইসলাম। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কারণ এটা তো আমরা ক্লাসেই তো বলছিলাম এই রুলসটা। যদি বলতাম রিডিং দ্য বুকস, বইগুলা পড়ে, হি গ্যাদার্ড সাম নলেজ, প্রথম ভার্ব রিডিং, ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপল। মুছে ফেলি। তাহলে এটা আমরা জানি, এটা সহজ প্রশ্ন ছিল। ডিটারমিনার পরে দুইটা শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাও। তাহলে অর্ম ডেফিনেটলি কি হবে? নাও। অর্মটা অ্যাডজেক্টিভ আর ওয়েলকাম হবে নাও। আন্ডারলাইন করছে কোথায়? ওয়েলকাম, তাহলে ওয়েলকামটা নাও। ঠিক আছে, জি স্যার, মনে পড়ছে, ঠিক আছে, মনে পড়ছে। তাহলে আবার আসেন, তাহলে ডিটারমিনার পরে দুইটা শব্দ, প্রথমটা হলো অর্ম, অর্মটা অ্যাডজেক্টিভ, ওয়েলকাম হলো নাও। আন্ডারলাইন করছিলাম কোথায়? ওয়েলকামে, তাহলে ওয়েলকামটা কি হবে? ডেফিনেটলি নাও। আসেন পরেরটা। দ্য গার্ল কেপ্ট ড্যাশ হার মাদার ইন দ্য কিচেন, মেয়েটি তার মাকে উম, রান্নাঘরে, কিচেন যাই বলেন, রান্নাঘরে কিচেন সেটা খাওয়া ব্যস্ত রেখেছিল। তাহলে কিপ অ্যাট মানে হলো কাউকে ব্যস্ত রাখা, তাহলে হবে দ্য গার্ল কিপ অ্যাট হার মাদার ইন দ্য কিচেন। কিপ এর মানে তো দূরে রাখা, কিপ এর মধ্যে কিপ আপ বলে কোনো শব্দ হয় না, ডেফিনেটলি কি হবে? কিপ অ্যাট। দ্য গার্ল কেপ্ট অ্যাট হার মাদার ইন দ্য কিচেন। দ্য গার্ল কেপ্ট অ্যাট হার মাদার ইন দ্য কিচেন, কাউকে এনগেজ সামওয়ান ইন বিজনেস, কাউকে ব্যস্ত রাখা। পরেরটা দেখেন, সার্ভিস ইজ বেটার দ্যান আইডলনেস, সেবা অলসতার চেয়ে ভালো। হিয়ার দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইজ এ বা অ্যান, তো সার্ভিস কি? এটা একটা ফিলিংস এর ব্যাপার, তাহলে এটা ডেফিনেটলি কি হবে? নাও। কোন নাও? অ্যাবস্ট্রাক্ট নাও। ডেফিনেটলি কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাও। তাহলে সার্ভিসটা নাউন, কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাও। পরেরটা আসেন, হি ইজ ড্যাশ অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন আগে আর্টিকেল কি হয়? অ্যাব্রিভিয়েশন উচ্চারণ করতে গেলে, বা ইনিশিয়ালস যাই বলেন, ইনিশিয়ালস বা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, ইনিশিয়ালস বা অ্যাব্রিভিয়েশন, প্রথমে যদি অ্যাব্রিভিয়েশন উচ্চারণ করতে গেলে প্রথমে ভায়োল আসে তাহলে হবে এন, যদি কনসোনেন্ট আসে তাহলে হবে এ। যেহেতু এম এ, এম এ, এম এ উচ্চারণ করতে গেলে প্রথমে এ চলে আসছে, এম এ ভায়োল চলে আসতেছে, যেহেতু ভায়োল চলে আসতেছে সেহেতু ডেফিনেটলি এ হবে না, কি হবে? এন। তাহলে 66 এর অ্যান্সার হবে এন, খ। হি ইজ এন এম এ ইন ইংলিশ, ইংলিশ এম এ পাস করছে। যাই হোক, থ্যাংক ইউ। পরেরটা আসেন, মাদার লুকড ড্যাশ হার চাইল্ড, দেখাশোনা করা, এটা আমরা ছোটবেলা থেকে পড়তেছি, তাহলে হবে মাদার লুকড আফটার হার চাইল্ড। এটা আমরা জানি, লুক ডাউন মানে অগ্রাহ্য করা, লুক ইনটু মানে তদন্ত করা, লুক ফর মানে কোনো কিছু খোঁজা, এটা গ্রুপ ভার্ব। তাহলে লুক ফর মানে কি? খোঁজা, লুক ইনটু মানে তদন্ত করা, লুক ডাউন মানে অবজ্ঞা করা, যেহেতু মাতার ছেলেকে দেখাশোনা করা, ইংলিশ কি? লুক আফটার, তাহলে 67 এর অ্যান্সার হবে আফটার, লুক আফটার। ঠিক আছে, তাহলে লুক ইনটু মানে কি? তদন্ত করা, লুক ফর খোঁজা, লুক ডাউন মানে কি? অবজ্ঞা করা। আরেকটা ছিল লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে হলো ঘৃণা করা। আরেকটা ছিল লুক আপ, লুক আপ মানে হলো ডিকশনারিতে শব্দের অর্থ খোঁজা।
লুক ওভার, ওভার হয়, লুক ওভার মানে অগ্রাহ্য করা, অনেক কিছু হয় লুক দিয়ে। আসেন পরেরটা। Identify the determiner in a sentence. এর উচ্চারণ কিন্তু determiner, not determiner. Identify the determiner in the sentence. Sentence এর determiner কোনগুলা? Determiner বসে নাউন বা প্রোনাউনের আগে। The boys are playing cricket. তাহলে এখানে নাউন playing to present participle, তাহলে the boys নাউনের আগে বসছে কি? আর্টিকেল। কোনো আর্টিকেল নাউন বা প্রোনাউনের আগে বসলে কি হয়? ডিটারমিনার। তাহলে ডেফিনেটলি দা। অ্যান্সার হবে দা। ঠিক আছে, পরেরটা আসেন। হোয়াট নেক্সট, ভালো একটা প্রশ্ন। হোয়াট নেক্সট, এরপরে কি? হোয়াটটা কিন্তু মনে করতে পারি সেন্টেন্স। আমরা বলি না হোয়াট, আমরা অনেক সময় বলি না হোয়াট মানে কি হয়েছে। তাহলে কোনো ওয়ার্ড দ্বারা কোনো সেন্টেন্সের কাজ করা বোঝায়। যেমন আমরা বলি গো, গো মানে কি? ইউ গো, তুমি যাও। তো হোয়াটটা হলো সেন্টেন্স। তো সেন্টেন্সকে কে মডিফাই করছে? নেক্সট। তাহলে কোনো শব্দ যদি কোনো সেন্টেন্সকে মডিফাই করে, সে শব্দটা কি হয়? ডেফিনেটলি অ্যাডভার্ব। তাহলে হোয়াট হয়ে গেল কি? অ্যাডভার্ব। হোয়াট কি হয়ে গেল? অ্যাডভার্ব। বলেন তো একটা প্রশ্ন, যদি প্রশ্ন থাকতো হোয়াট ইজ নেক্সট, এরপরে কি? হোয়াট ইজ নেক্সট, তখন নেক্সট কি হতো? হোয়াট ইজ নেক্সট, হোয়াট ইজ নেক্সট, তখন নেক্সট কি হতো? Adjective. হ্যাঁ, গুড। কেন অ্যাডজেক্টিভ? কেন লিঙ্কিং ভার্বের পরে Object হিসেবে। জি স্যার। অবজেক্ট হিসাবে ইচ্ছা মতো। কমপ্লিমেন্ট। জি স্যার। লিঙ্কিং ভার্বের পরে 90%, 99% অ্যাডজেক্টিভ বসে। হোয়াট ইজ নেক্সট, তখন নেক্সট হতো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পরেরটা আসেন। দ্য কিং পুট দ্য রিভোল্ট, দমন করা। দমন করা ইংলিশকে পুট ডাউন দ্য রিভোল্ট। বিদ্রোহ দমন করেছিল রাজা। কিং কোন নাউন? কিং রাজা, কমন নাউন স্যার। কমন নাউন। আর কিং এর নাম প্রপার নাউন। পরেরটা আসেন। রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস। তার বিউটি ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো ডাউট নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি আর্টিকেল বসে? অ্যাবস্ট্রাক্ট আগে আর্টিকেলও বসে না, অ্যাবস্ট্রাক্ট প্লুরালও হয় না। যেহেতু Plural হয়। হ্যাঁ, যেহেতু অ্যাবস্ট্রাক্টের আগে আর্টিকেল বসছে, ওই জন্য নিয়ম না মানলে কি হয়ে যাবে? কমন নাউন, সব নাউনের মা। কমন। তাহলে স্যার বিউটি এই যে বলেন। স্যার রিভোল্টটা এখানে অর্থ কি হবে? রিভোল্ট মানে কি বিদ্রোহ। পরিবর্তন করা? বিদ্রোহ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বিদ্রোহ। জি স্যার। পরেরটা আসেন। তাহলে বিউটি হলো নাউন, কোন নাউন? সরি, এটা তো প্রশ্ন নাউনই দাও। তাহলে বিউটি হলো কোন নাউন? এখানে বিউটি কোন নাউন? কমন নাউন। গুড অ্যান্সার লিখছেন, কমন নাউন। যদি বলতাম জন কিটসের অড অন এ গ্রেসি নান কবিতার একটা বিখ্যাত লাইন আছে, অড বা অডি বলে, অড অন এ গ্রেস, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, তখন বিউটি কোন নাউন? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ তখন বিউটি নিয়ম মানছে, আগে আর্টিকেলও বসে নাই, প্লুরালও হয় নাই। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, তখন সেই বিউটিটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসেন পরেরটায়। 72। ওই যে আমি আগে একটাই বলে রাখছিলাম, ট্রানজিটিভ। তাহলে এটা হওয়ার কথা, ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তারা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল। এখানে হিমটা কি? অবজেক্ট, অবজেক্ট পাওয়া গেছে। প্রেসিডেন্ট হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ হিমকে নির্বাচিত করছিলাম। যেহেতু অবজেক্ট আছে, তাহলে এটা ডেফিনেটলি ট্রানজিটিভ ভার্ব। যদি প্রশ্নে ফ্যাক্টিটিভ ভার্ব থাকতো, তাহলে এটা অবশ্যই হতো ফ্যাক্টিটিভ ভার্ব। একটু আগে আমরা বলছিলাম, কারণ ফ্যাক্টিটিভ ভার্বে একটা ভার্ব থাকে, দুইটা অবজেক্ট থাকে। যেহেতু ফ্যাক্টিটিভ ভার্ব নাই, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এটা অবজেক্ট। কোন সেন্টেন্সে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, যদি কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল থাকে তাহলে আবার ইনট্রানজিটিভ। স্যার অপশনে যদি দুইটাই দেওয়া থাকতো তাহলে মাস্ট ফ্যাক্টিটিভ দিবেন। ট্রানজিটিভ অর ফ্যাক্টিটিভ। হ্যাঁ, যদি ট্রানজিটিভ ফ্যাক্টিটিভ দুইটাই থাকে, অবশ্যই ফ্যাক্টিটিভ দিবেন। জি স্যার। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। যেহেতু নাই ফ্যাক্টিটিভ, ওই জন্য ট্রানজিটিভ। আর ডিফেক্টিভ তো একটু অনেকবার বলছি, ডিফেক্টিভ যেগুলো তিনটা ফর্মই হয় না। এটা আমরা জানি, দা ওল্ড ম্যান ওয়াজ রান ড্যাশ বাই বাস, চাপা দেওয়া।
বৃদ্ধ লোকটাকে একটা বাস চাপা দিয়েছিল, আমরা বলি রান ওভার বাই এ বাস। রান ওভার মানে চাপা দেওয়া, তাহলে এখানে কি হবে? ডেফিনেটলি রান ওভার। দ্য ওল্ড ম্যান ওয়াজ রান ওভার বাই এ বাস। ঠিক আছে, রান ওভার। এ বাস, না এটা প্যাসিভ ছাড়া মিনিংফুল আসে না। আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাভাভ, নট অ্যাভব, অ্যাভাভ। আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাভাভ। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ বা এন। দেখেন এবার এই প্রশ্ন, একটা ভালো প্রশ্ন, গুড, সবচেয়ে ভালো প্রশ্ন, যতগুলো প্রশ্ন এটাই সবচেয়ে বেস্ট। 74-এ আসেন। আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাভাভ। তো অনেকেই শর্ট টেকনিক জানেন যে কোন ওয়ার্ডের শেষে প্রিপোজিশন থাকলে অ্যাডভার্ব হয়, এরকম অনেক একটা কথা আছে, অনেকেই জানেন। তাহলে এটা হওয়ার কথা অ্যাডভার্ব, বা যারা কম জানেন তারা দিবেন প্রিপোজিশন, রাইট? এবার শুনেন, আমরা জানি যে প্রিপোজিশন বসে কার পরে? নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে এই অ্যাভাবের পরে আর কোনো শব্দ নাই, তাহলে পরে যাওয়ার সুযোগ নাই। তাহলে এর আগে আমরা একটু চেক করি, অ্যাভাবের আগের শব্দ কি? ফ্রম। অ্যাভাবের আগের শব্দ কি? ফ্রম। ফ্রমটা কি? প্রেপোজিশন। ক্লিয়ার কনসেপ্টটা? ফ্রমটা কি? প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে কয়টা শব্দ? একটা শব্দ। এক তো হ্যাঁ, শব্দ। প্রেপোজিশনের পর একটা শব্দ হলে কি হয়? নাউন হয়। তাহলে কারণ প্রিপোজিশনের পরেই নাউন বা প্রোনাউন বসে, যেহেতু প্রেপোজিশন, এখানে ফ্রমটা হলো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটা শব্দ হলে নাউন হয়। তাহলে ফ্রম এর পরে পরের শব্দটা কি? অ্যাভাব। অ্যাভাব। ফ্রম এর অ্যাবাভ। হ্যাঁ, তাহলে প্রিপোজিশনের পর একটা শব্দ হলে কি হয়? নাউন। তাহলে ফ্রমটা হলো নাউন। প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটা শব্দ অ্যাভাব, তাহলে এখানে অ্যাভাব অ্যাডভার্বও না, যারা কম জানেন তাদের জন্য প্রেপোজিশনও না, যারা সঠিক জানেন তাদের জন্য নাউন। তাহলে এখানে অ্যাভাব হয়ে গেল নাউন। হ্যাঁ, প্রিপোজিশন পরে সিঙ্গেল ওয়ার্ড হলে অ্যাডভার্ব, নাউন। প্রিপোজিশনের পরে যদি দুইটা শব্দ থাকতো, প্রথমটা যদি হতো দুইটা শব্দ, পরের শব্দটা যদি হতো নাউন বা জিরান, তাহলে মাঝখানে আবার বসতো পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন শোনেন, তাহলে মানে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউনও হয়, প্রিপোজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভও হয়, প্রিপোজিশনের পরে পজিটিভ প্রোনাউনও হয়, সবও হয়, অবস্থা বুঝে ব্যবস্থা। ঠিক আছে, আপনার অ্যান্সার। স্যার প্রিপোজিশনের ফর্মটা যদি না থাকতো তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্ব, হতো না স্যার? হ্যাঁ হ্যাঁ অ্যাডভার্ব, মিনিংফুল হতো না, সেন্টেন্সে মিনিং আসতো না। কাম ফ্রম কোন জায়গা থেকে আসে? অ্যাভাব মানে কি? ঈশ্বরের কাছ থেকে আসে। এখানে এখানে ঈশ্বর, অ্যাভাব মানে কি? ঈশ্বর। ডাবল হলে অ্যাডজেক্টিভ মানে পজিটিভ অ্যাডজেক্টিভ, যদি প্রোনাউন আকারে থাকে, হ্যাঁ গুড, প্রোনাউন আকারে থাকলে পজিটিভ অ্যাডজেক্টিভ। যদি কোনো সেন্টেন্স এ বা এন দিয়ে শুরু হয়, তখন এরপরে নাউন যদি থাকে, তারপরে প্রিপোজিশন যদি অফ থাকে, তখন আবার বসে পজিটিভ প্রোনাউন। তার মানে প্রিপোজিশনের পরে সবই হয় মোটামুটি, অবস্থা বুঝে ব্যবস্থা, নির্দিষ্ট কোনো রুলস নাই। আমরা একটা সেন্টেন্স কিভাবে বসছে, একটা গ্রামারে চূড়ান্ত বলে কোনো শব্দ নাই, একটা শব্দ কোথায় বসছে, কিভাবে বসছে, তার উপর ডিপেন্ড করে সব। যেমন আমরা অনেকেই জানতাম নর্মালি অ্যাভাব পিওর প্রিপোজিশন, এখানে প্রেপোজিশনও না, অ্যাডভার্বও না, এখানে হয়ে গেল কি? নাউন। তার মানে গ্রামারে চূড়ান্ত বলে কোনো কথা নাই, কোথায় বসছে তার উপর ডিপেন্ড করে এই কথা। আসেন এটাও ভালো শব্দ। এখন দেখেন নো, নোটা, এটা ভালো প্রশ্ন। হি ইজ নো মোর, হি ইজ নো মোর, সে আর জীবিত নেই। তা আমরা ক্লাসে বলছিলাম যে নোটা সব হয়, নো নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, নো নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, নো গ্রামারে সব হয়। যদি বলতাম যে আমি কোনো না শুনতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি নো, আমি কোনো না শুনতে চাই না, এটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা শব্দ, তাহলে নো হয়ে গেল নাউন। যদি বলতাম তার কোনো টাকা নাই, হি হ্যাজ নো মানি, মানিটা নাউন, নাউন আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তখন নো হয়ে যেত কি? অ্যাডজেক্টিভ। নো নাউনও হয়, অ্যাডজেক্টিভ হয়, ইভেন অ্যাডভার্বও হয়। যদি বলতাম নো আই ক্যান্ট হেল্প ইউ, না আমি তোমাকে সাহায্য করতে পারি না, তখন আই ক্যান্ট হেল্প ইউ এই পুরো সেন্টেন্সকে মডিফাই করছে কে? নো। তো নোটা হয়ে গেল কি? অ্যাডভার্ব। এখানে নোটা অ্যাডভার্ব কেন? হ্যাঁ শোনেন, নোটা কেন অ্যাডভার্ব? যদি বলতাম হি ইজ নো মোর, সে আর জীবিত নেই,
এখানে মোর মানে কিন্তু নেই, নেই মানে কি জীবিত নেই, এখানে মোর মানে হলো জীবিত, জীবিত অ্যালাইভ, এখানে মোর মানে হলো জীবিত অ্যালাইভ। সেটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তো অ্যালাইভটা হলো অ্যাডজেক্টিভ, নট নাউন। যেহেতু অ্যালাইভটা অ্যাডজেক্টিভ, এর জন্য অ্যাডজেক্টিভের আগে কে বসে? অ্যাডভার্ব বসে, এজন্য নো হয়ে গেল অ্যাডভার্ব। ঠিক আছে কিনা প্রীতম বিশ্বাস? স্যার নো কি ডিটারমিনার হয় কখনো? হ্যাঁ, কেন না, নট ডিটারমিনার। কিন্তু এখানে আপনি কাউন্ট করতে হবে, এখানে মোর মানে জীবিত, মোর মানে জীবিত। আমি বলি নো মোর টুডে মানে আজ আর না, আজ আর না মানে কি? এটা অবস্থা বুঝে ব্যবস্থা। এই জন্য ডিকশন একটা বড় জিনিস। গ্রামারের ক্ষেত্রে ডিকশনও খুব ভ্যারি করে, মানে সেন্টেন্সটা আপনার বোঝা লাগবে, এটাও একটা ইম্পর্টেন্ট। ডিকশন মানে কি? শব্দ চয়ন, সিলেকশন অফ প্রপার ওয়ার্ডস। একটা শব্দ কি মিন করে এটা একটা বড় ভাইটাল ফ্যাক্টর। অবশ্যই রিটেনের সবচেয়ে বড় ফ্যাক্টর, কিন্তু গ্রামারও কম না। তাহলে এটা ডিকশনের কারণ। এখানে মোর মানে হলো জীবিত, জীবিত কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কে বসে? অ্যাডভার্ব। ঠিক আছে প্রীতম, হ্যাঁ গুড। আসেন পরেরটায়। এবার আসেন, we need that chance to do the work, sorry da না do, উচ্চারণ হবে ডা। he need that chance to do the work, তার কিছু সুযোগ দরকার কাজটা করার। যাই হোক, এখানে চান্সটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল আনকাউন্ট ফিউ হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে ফিউ এ ফিউ বাদ দিয়ে দিলাম প্রথমেই। আমি অনেকবার একটা কথা বলছি, দা দিতে গেলে সেন্টেন্স থাকা লাগে। যেহেতু অল্প কিছু সুযোগ, যেহেতু আগে কোনো সেন্টেন্স নাই, ওই জন্য দা হবে না, তাহলে কি হবে? এ চান্স। তাহলে হি নিড আ চান্স, এ লিটল চান্স, তার কিছু অল্প সুযোগ দরকার টু ডু দা ওয়ার্ক। দা হবে না, কারণ দা হতে গেলে নির্দিষ্ট করে বলা লাগে, নির্দিষ্ট করে বলতে গেলে সেন্টেন্সে আগে একটা সেন্টেন্স থাকা লাগে, যেহেতু নাই, ডেফিনেটলি কি হবে? লিটল চান্স টু ডু দা ওয়ার্ক। পরেরটা আসেন। স্যার, শুধু লিটল থাকলে কি হতো স্যার? শুধু লিটল তো হি হ্যাজ, হ্যাঁ যদি লিটল থাকতো, লিটল চান্স, সুযোগ নেই বললেই চলে। লিটল থাকলেও তখন আবার মানে হয়ে যায় উল্টা পাল্টা। তার সুযোগ, লিটল থাকলে লিটল দিব না, তখনও দিব এ লিটল। লিটল হলো নেগেটিভ ওয়ার্ড, পুরা নেগেটিভ। আর কাউন্টেবলে ফিউ হলো পুরা নেগেটিভ, ওই জন্য লিটল থাকলেও আমরা এখানে এ লিটল দিব। এ লিটল মানে কিছু থেকেই যায় সুযোগ। পরেরটা আসেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি নাউন, ডেফিনেটলি, যেহেতু অনুভবের একটা বিষয়, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কোনো ডাউট নাই। 78-এ আসেন, আই কুড নট হেল্প লাফিং। আমি কি, তাহলে এখানে লাফিং এটা স্থির অবস্থা বোঝাচ্ছে, বা অবজেক্ট, পারি না, কি পারি না? অবজেক্ট, তার মানে ডেফিনেটলি কি হবে? জিরান্ট। পরেরটা আসেন, তাহলে 78 জিরান্ট। 79-এ আসেন, দ্যাট আইডিয়া অফ ইউর আইডিয়া, হওয়ার কথা ছিল তোমার আইডিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। দ্যাট আইডিয়া অফ yours is excellent, the underlined word is a বা an। শোনেন, আমরা একটা রুলস জানি যে কোন সেন্টেন্সে একই শব্দ দুইবার বসে না, কারণ স্যার স্ক্রিনটা একটু বড় করেন স্যার, দেখা যাচ্ছে। আমরা জানি যে কোন সেন্টেন্সে একই শব্দ দুইবার বসে না। একই শব্দ দুইবার বসলে সেন্টেন্সটা ভুল, কারণ ডিকশনারিতে প্রায় 8 লাখ শব্দ আছে। যেহেতু শব্দের কোনো অভাব নাই, সেহেতু কোনো সেন্টেন্সে একই শব্দ দুইবার বসে না। তো রুলসটা কি? যে কোনো সেন্টেন্সে যখনই একই শব্দ দুইবার হবে, তখন ওই সেন্টেন্সে পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকলে তার পরিবর্তে পজিটিভ প্রোনাউন লিখতে হয়। পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকলে তার পরিবর্তে পজিটিভ প্রোনাউন। হওয়ার কথা ছিল দ্যাট আইডিয়া অফ ইউর আইডিয়া ইজ এক্সেলেন্ট। ইউর আইডিয়া আর দ্যাট আইডিয়া, আইডিয়া দুইবার আসে, ওই জন্য ইউর হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, আইডিয়া হলো নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকলে লিখতে হয় পজিটিভ প্রোনাউন। ওই জন্য ইউর আইডিয়া না লিখে আমরা সংক্ষেপে লিখছি ইয়োর্স, আর ইয়োর্সটা পজিটিভ প্রোনাউন, এটা আমরা সবাই জানি। ইউর হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কেন ইয়োর্স হলো এটা ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল না, জাস্ট এতটুকুই জানলাম ইয়োর্স হলো পজিটিভ প্রোনাউন। ঠিক আছে কিনা? এটা আমরা সবাই জানি। সেন্টেন্সটা হওয়ার কথা ছিল দ্যাট আইডিয়া অফ ইউর আইডিয়া। ইউর আইডিয়া কেন লিখে নাই? এখানেও আইডিয়া, এখানেও আইডিয়া, একই শব্দ দুইবার বসে না। যেহেতু
একই শব্দ দুইবার বসে না, সেহেতু নিয়মটা কি, পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকলে পজিটিভ প্রোনাউন লিখতে হয়। তাহলে ইওর ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ আর আইডি হলো নাউন, ওই জন্য ইওর আইডিয়ার পরিবর্তে কি হয়ে গেল, ইয়োর্স। আমরা জানি ইউ হলো সাবজেক্টিভ প্রোনাউন, ইওর অবজেক্ট ইউ, ইওর পজিটিভ অ্যাডজেক্টিভ ইওর, ইউ এর পজিটিভ প্রোনাউন ইয়োর্স। তাহলে ইয়োর্সটা পজিটিভ প্রোনাউন, এটা আমরা জানি। ঠিক আছে কিনা? আসেন পরেরটায়। 80 আসেন। We become tired after playing football. The underlined word is a বা an, linking verb। এটা যে কোনো ভার্বের পরিবর্তে যদি আমরা বি ভার্ব দিই, শর্ট টেকনিক, এটা মোটামুটি 95% কাজ করে। যে কোনো ভার্বের পরিবর্তে বি ভার্ব দিলে যদি অর্থ প্রকাশ করে, যদি আমরা এখানে বিকামের পরিবর্তে বি ভার্ব দিতাম তাহলে কি হতো, উই আর টায়ার্ড, আমরা ক্লান্ত, আফটার প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলার পরে। তাহলে যেখানে এখানে বি ভার্ব দিলে উই আর অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করলে কোন ভার্ব, লিঙ্কিং ভার্ব। তাহলে বিকামটা হয়ে গেল লিঙ্কিং ভার্ব। ইম্পার্সোনাল ভার্ব কেন হবে না, কারণ ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট সবসময় ইট হয়, আইটি ইট, যেহেতু সাবজেক্ট ইট নাই ওই জন্য ইম্পার্সোনাল হবে না। তারপর ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব এটা দেওয়া যেতে, এটা বিকামটা ফাইনাইট এখানে বেস ফর্ম, এটা অপশনটা কনফিউজিং, এটা না দিলেও পারতো, এই অপশনটা রাখা উচিত হয় নাই, ফাইনাইটটা রাখা উচিত হয় না। যাই হোক, যেহেতু বি দিয়ে অর্থ প্রকাশ করে ওই জন্য আমরা লিঙ্কিং দিব, কারণ ফাইনাইট ভার্ব হয় 4টা অংশ বাদে। কয়টা অংশ বাদে? 4টা। 2 প্লাস বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি, ভার্বের ভি3, হ্যাভিং প্লাস ভি3। তাহলে এখানে ডেফিনেটলি আমরা লিঙ্কিং দিব, কারণ অর্থ প্রকাশ করছে। পরেরটা আসেন। শি ইজ ওয়াটারিং দ্য প্লান্ট, সে গাছটিতে পানি দিচ্ছে, প্লান্ট মানে চারা, সরি, চারায় পানি দিচ্ছে। তাহলে এখানে ওয়াটারিং মানে পানি দেওয়া, তাহলে কন্টিনিউয়াস টেন্স, এখানে ভার্বের সাথে আইএনজি, ডেফিনেটলি ভার্ব, এটা আমরা জানি। ওয়াটার নাউন হয়, কোন নাউন, ওয়াটার যদি নাউন হয় ন্যাচারাল নাউন। পরেরটা আসেন। শি ইজ দ্য জাস্টিস অফ দ্য পিস, ন্যায় বিচারের প্রতীক। আমরা জানি জাস্টিস অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না, যেহেতু জাস্টিস নিয়ম মানে নাই, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসার কারণে জাস্টিস হয়ে গেল কমন নাউন, জাস্টিস হয়ে গেল কমন নাউন। নিয়ম না মানার কারণে কোন নাউন হয়ে গেল, কমন নাউন। ঠিক আছে কিনা এতটুকু? তাহলে ওয়াটারিং হলো ডেফিনেটলি ভার্ব, আর জাস্টিস হলো কমন নাউন। আসেন 82। ওই মেট আ ম্যান ক্যারিং আ লগ অফ উড, আমরা দেখে একটা লোকের সাথে সাক্ষাৎ করেছিলাম, সেই লোকটি কি করে, গাছের একটা ডাল নিয়ে যাচ্ছিল, যাই হোক বড় ডাল, বিগ ব্রাঞ্চ অফ ট্রি। তাহলে আ লগ অফ উড, তাহলে লোকটা কি করছিল, সে অনগোয়িং, তখনও তার লোড লগ অফ উড ক্যারি করা শেষ হয় নাই, তাহলে এটা চলমান, ডেফিনেটলি আইএনজি আছে, চলমান বুঝালে কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে কিনা? এটা আমি অনেকবার বলছিলাম যে চলমান বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল, অনগোয়িং প্রসেস হলে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ অ্যাডজেক্টিভ একটা চলমান প্রক্রিয়া। এটা আসেন। হি ড্যাশ টু প্লে ক্রিকেট বিফোর হিজ ম্যারেজ, ভালো প্রশ্ন। সে সে বিয়ের আগে প্রায় ক্রিকেট খেলতো, তাহলে আমরা জানি অভ্যাস বোঝালে কি হয়, ইউজ টু, হি ইউজ টু প্লে ক্রিকেট, হি ইউজ টু প্লে ক্রিকেট। ইজ ইউজ টু থাকলে আইএনজি যোগ করা লাগতো, ওই জন্য যেহেতু আইএনজি নাই, ডেফিনেটলি ইউজ টু। পরে আসেন উড, উডটা কোন নাউন, ন্যাচারাল নাউন, উডটা কোন নাউন, ন্যাচারাল নাউন, এটা আমরা জানি, কারণ এটা মূল উপাদান, ওজন দ্বারা পরিমাপ করা হয়, মূল উপাদান। যখনই উড দিয়ে কিছু তৈরি হয়ে যেত, ম্যাটেরিয়াল দিয়ে কিছু তৈরি হতো, উড দিয়ে কি কি তৈরি হয়, চেয়ার, টেবিল, বেঞ্চ, সোফা, ফার্নিচার, ডোর, উইন্ডো, আলমারি। তাহলে যখনই উড দিয়ে কিছু তৈরি হবে তখনই হয়ে যাবে মাদার নাউন। মাদার নাউন মানে কোন নাউন, কমন নাউন। ঠিক আছে কনসেপ্টটা? তাহলে উডটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল দিয়ে কিছু তৈরি হলেই কোন নাউন হয়ে যেত, কমন নাউন। স্যার একটা প্রশ্ন ছিল, হুম, বলেন। পেপারটা কিভাবে ম্যাটেরিয়াল নাউন হয়? কোনটা? পেপার, পেপার, হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করছেন। হ্যাঁ, পেপারটা কিভাবে ম্যাটেরিয়াল, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে পেপার তো কাগজ, বাঁশ দিয়ে তৈরি, বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে তৈরি, জি ঠিক না? স্যার। যেহেতু বাঁশ বা কাঠ দিয়ে তৈরি, তাহলে এটা মূল উপাদান না, তাহলে এটা ম্যাটেরিয়াল হওয়ার কথা না, ঠিক না? কিন্তু জি দেখেন, স্যার। পেপার যদিও বাঁশ দিয়ে, কাঠের কোনো অস্তিত্ব নাই, আছে?
আছে কোনো অস্তিত্ব? বুঝিনি স্যার। আপনি যে এই যে পেপারটা, যে কাগজটা কি, কাগজে কি বাঁশের কোনো অস্তিত্ব দেখা যায়? বাঁশের কোনো অস্তিত্ব আছে কাগজে? না স্যার, না স্যার। যেহেতু কোনো অস্তিত্ব নাই, ওই জন্য ওটা মূল উপাদান হিসেবে কাউন্ট হয়, ওই জন্য পেপার ম্যাটেরিয়াল নাও। জি স্যার, যখনই থ্যাংক ইউ স্যার। যখনই পেপার দিয়ে কিছু তৈরি হবে তখনই হয়ে যাবে কমন নাউন। কারণ পেপার দিয়ে কি তৈরি হয়? বুক হয়, ম্যাগাজিন হয়, বুকলেট হয়, জি লিফলেট হয়, প্যাম্পলেট হয়, খাতা হয়। যখন পেপার দিয়ে কিছু তৈরি হবে হয়ে যাবে কোন নাউন? কমন নাউন। জি স্যার, কিন্তু থ্যাংক দেখা ইউ। তো যায় না, অস্তিত্ব তো আছে কিন্তু দেখা তো যায় না। হ্যাঁ, ওই জন্য সাইন্টিফিক্যালি ব্যাখ্যা দেখা যায় না, ওই কারণে উডটা হলো, সরি, পেপারটা হলো কোন উপাদান? ম্যাটেরিয়াল নাউন। কারণ মানি কোন নাউন? টাকা মানি কোন নাউন? এটা ম্যাটেরিয়াল না কমন না প্রপার না অ্যাবস্ট্রাক্ট? মানি। স্যার মানি কমন নাউন। কেন কমন নাউন জানেন? কারণ মনে করা হয় মানি তৈরি হলো পেপার দিয়ে, কাগজ দিয়ে তৈরি। যেহেতু পেপার দিয়ে তৈরি, ওই কারণে মানি কমন নাউন। ঠিক আছে, আসুন পরেরটা। দ্য নিউ সেক্রেটারি উইল টেক দ্য চার্জ। দায়িত্ব গ্রহণ করবেন, নতুন সভাপতি সেক্রেটারি দায়িত্ব গ্রহণ করবে। তো আমরা জানি টেক ওভার, টেক ওভার মানে দায়িত্ব গ্রহণ করা, টেক ওভার। তাহলে কি হবে? দ্য নিউ সেক্রেটারি উইল টেক ওভার দ্য চার্জ। আমাদের প্রায় শেষ। হি ইজ টায়ার্ড অফ স্লিপিং ওভার আওয়ার্স। সে অতিরিক্ত ঘুমের কারণে ক্লান্ত, বেশি ঘুমালেও ক্লান্ত হয়। হি ইজ টায়ার্ড অফ স্লিপিং ওভার আওয়ার্স। আমরা এটা জানি যে অফটা কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আইএনজি হলে চোখ বন্ধ করে, মোটামুটি চোখ বন্ধ করে কি জেরান্ড। তাহলে স্লিপিংটা হয়ে গেল কি জেরান্ড, জিরান্ড। পরেরটা আসেন। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোইং সেন্টেন্স। উই সোল্ড আওয়ার হাউস। ডিটারমিনার বসে কার আগে? নাউনের আগে। তাহলে হাউসটা নাউন, নাউনের আগে বসছে, বসার কারণে হয়ে গেল কি আওয়ারটা হয়ে গেল ডিটারমিনার। এটা সহজ ছিল। আই লাইক টিচিং প্রফেশন। টিচিং প্রফেশনটা এখানে তো টিচিং জিরান্ড, চলমান তো না। আই লাইক টিচিং যদি বলতাম যে আই এম টিচিং, যদি বলতাম আই এম টিচিং, তখনই টিচিং হয়ে যেত পার্টিসিপেল। যদি বলতাম টিচিং ইজ এ প্রফেশন, ডেফিনেটলি জিরান্ড। যদি বলতাম হি ইজ টিচিং, অনগোয়িং, চলমান, ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপেল। আই লাইক টিচিং প্রফেশন, ডেফিনেটলি টিচিং জিরান্ড তখন। ঠিক আছে, তখন তো আমি টিচিং দিচ্ছি না, জাস্ট শেখানো। পরেরটা আসেন। আইডেন্টিফাই ডিটারমিনার দ্য ফলোইং সেন্টেন্স। উই সোল্ড আওয়ার হাউস। তাহলে এখানে আওয়ারটা ডিটারমিনার। 89 I have, ইফ, আচ্ছা বলেন হ্যাভ। I have done no wrong, আমি কোনো ভুল করি নাই। The underlined word is a বা an। তো নোটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে কয়টা শব্দ? একটা শব্দ। আমরা জানি ডিটারমিনারের পরে একটা শব্দ হলে কি হয়? নাউন হয়। তো রং কি হয়ে গেল? নাউন। রং কি? নাউন। ঠিক আছে প্রীতম বিশ্বাস, নাউন। পরেরটা আসেন। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড কারেজ? কারেজের ভার্ব কি? এনকারেজ। এটা আমরা সবাই জানতাম, কারেজের ভার্ব এনকারেজ। এখন আমি একটু বসি। কারো কোনো প্রশ্ন আছে কোনো গ্রামার নিয়ে বা যে কোনো রাইটার নিয়ে? যে কোনো রাইটার বা যে কোনো গ্রামার আমরা আজকে শেষ করে দিব এখানে। হ্যাঁ, ওয়েলকাম। 26 26। হ্যাঁ, এটাতে আমি বলছি অনেকবার যে ইন্টার প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলে চোখ বন্ধ করে জিরান দিতে বলছি 99.99%। তাহলে ইন্টার প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আইএনজি হলে জিরান। যদি বলতাম উই টকড অ্যাবাউট সলভিং দ্য প্রবলেম, অ্যাবাউটটা প্রিপোজিশন, তাহলে সলভিং হবে ডেফিনেটলি জিরান। যদি বলতাম হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, ইন হলো প্রেপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ, ডেফিনেটলি জিরান। ঠিক আছে, এরকম। হি ইজ ফাউন্ড অফ ইটিং সুইটস, সে মিষ্টি খেতে পছন্দ করে। মিষ্টি ইংলিশ কি? সুইটস, নট সুইট। তাহলে অফটা কি? প্রেপোজিশন, তাহলে ইটিং কি হবে? জিরান্ট। ঠিক আছে, এই আর কি। তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিই। ঠিক আছে, ওকে স্যার, ধন্যবাদ অনেক স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনার সবাই ভালো স্যার, থাকবেন। ঠিক আছে, ওকে স্যার, আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। মানে কি তাহলে? মানে নাউন, কমন নাউন, ডেফিনেটলি কমন নাউন, মানে ডেফিনেটলি কমন নাউন।
আমাদের গ্রুপে আছে, হ্যাঁ আমি জানি না আছে কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।